নমস্কার। গল্প চিরন্তনীতে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই। আজ শুনবেন সাহিত্যিক শৈলজানন্দ মুখোপাধ্যায়ের লেখা গল্প দুঃস্বপ্ন। ওই উকিল ছোকরাটি ছাড়া সে জমিদার বংশের আজ আর কেহ কোথাও নাই। গ্রাম ছাড়িয়া দিয়া সে শহরে গিয়া বাস করিতেছে। গ্রামখানি অবশ্য শহর হইতে বেশি দূরে নয়। ডেলি প্যাসেঞ্জারি করিয়াও তাহার কাজ চলিতে পারে, কিন্তু গ্রামে তাহার আর নিজের বলিতে কিছু নাই। জমিদারি নিশ্চিহ্ন হইয়া গিয়াছে। চাষের জমি যে কয় বিঘা ছিল তাহাও বিক্রি করিয়াছে। আছে মাত্র গ্রামের দক্ষিণ প্রান্তে প্রকাণ্ড একটি আমবাগানের মাঝখানে মস্ত বড় একখানি দোতলা বাড়ি। বাড়িখানিও সে বিক্রি করিবার চেষ্টার ত্রুটি করে নাই, কিন্তু কিনিবার লোকের অভাবে সেখানে এখনও তেমনি পড়িয়া আছে। তাহার না আছে সংস্কার, না আছে কিছু। জরাজীর্ণ অট্টালিকা গ্রাম প্রান্তে ঠিক বিভীষিকার মতো খাড়া দাঁড়াইয়া থাকে। সন্ধ্যার পর সে পথ দিয়া লোকজন কেহ যাওয়া আসা করে না, এবং ওই বাড়িটিকে লইয়া গ্রামবাসীর মুখে মুখে কত কিংবদন্তি, কত ভুতুরে গল্প যে বিরচিত হইয়াছে তাহার আর ইয়ত্তা নাই। বছরের পর বছর ধরিয়া সে বাড়িখানি অমনি খাঁ খাঁ করে। উঠানে আগাছার জঙ্গল, আনাচে কানাচে নিশাচর পাখিরা বাসা বাঁধিয়াছে। দেওয়ালের চুনবালি খসিয়া বর্ষায় নোনা ধরিয়া কি অপরূপ চেহারাই যে তাহার হইয়াছে তাহার বলিয়া বুঝাইবার নয়। ঝড়ে বাতাসে সার্সি ভাঙা জানলা কপাট দরাম দরাম করিয়া দেওয়ালের গায়ে গিয়া লাগে। অমানিসার গভীর অন্ধকারে কিংবা কোনো বৈশাখী ঝড়ের রাত্রে মনে হয় যেন একটা শৃঙ্খলাবদ্ধ অসহায় দানব তাহার দুই হাত দিয়া বুক চাপড়াইয়া আর্তনাদ করিতেছে। ইট বাহির করা ফটকের দুইটা স্তম্ভের পাশে দুইটা বট গাছ। সম্পদের দিনে হয়তো তাহারা বাড়ির শোভা বর্ধন করিত, কিন্তু আজকাল তাহারা তাহাদের অসংখ্য শাখা প্রশাখা বিস্তার করিয়া ঝুড়ি নামাইয়া বিকট আকার দুই প্রেত মূর্তির মতো অন্ধকারে দাঁড়াইয়া থাকে। সামান্য একটুখানি বাতাসের আন্দোলনে চিৎকার করিয়া ওঠে। বহুকাল পরে এহেন বাড়িতেও একদিন এক ভাড়াটে জুটিল। ভাড়াটে এক প্রৌঢ় ডাক্তার, শহরের সিভিল সার্জন, বাঙালি খ্রিস্টান। শহরে তাহার মনের মতো বাড়ি পাইলেন না বলিয়া এখানে আসিয়া বাস করিতে লাগিলেন। শুনিলেন বাড়িটা ভুতুড়ে এবং মানুষের পক্ষে একাকী এখানে বাস করা অসম্ভব। ডাক্তার ঈষৎ হাসিলেন, বলিলেন, ভূতের ভয় আমি করি না। ঘরদোরের ধুলা ঝাড়াইয়া চুনকাম করাইয়া আসবাবপত্র দিয়া তিনি ঘর সাজাইলেন, বাগান পরিষ্কার করাইলেন। আগাছার জঙ্গল সাফ হইয়া গেল। দরজায় জানলায় রঙিন পর্দা ঝুলিতে লাগিল, ঘরে ঘরে আলো জ্বলিল। ডাক্তার হাঁপ ছাড়িয়া বাঁচিলেন। চমৎকার বাড়ি, চারিদিক ফাঁকা, আলো বাতাসের অভাব নাই। অবিবাহিতা একা মানুষ, এমনি বাড়ি তিনি ভালোবাসেন। এত বড় ডাক্তার দেখিতে দেখিতে নিচের প্রকাণ্ড হলে নানা রকমের রোগী আসিতে লাগিল। পরমানন্দে তিনি চিকিৎসা আরম্ভ করিলেন। কিন্তু দেখেন, সন্ধ্যার পর কেহ আর আসে না। নিস্তব্ধ গ্রাম প্রান্তে শুধু ঝিঁঝি পোকা ঝিমঝিম করিতে থাকে। মাঝে মাঝে পত্রপল্লবের মর্মর শব্দ শোনা যায়। দূর প্রান্তরে সমস্বরে শৃগাল ডাকিয়া ওঠে। গ্রাম্য কুকুরের একঘেয়ে চিৎকার যেন থাকিয়া থাকিয়া নৈশ নিঃশব্দ অন্ধকারটাকে বিদীর্ণ করিয়া ডাক্তারের কানে আসিয়া বাজে। শয্যায় শয়ন করিয়া মশারি ফেলিয়া দিয়া আলো নিভাইয়া ডাক্তার ভাবেন, ভালোই হইয়াছে,
সমস্ত দিন পরিশ্রমের পর রাত্রে আর তাহাকে কেহ বিরক্ত করিতে আসিবে না। ভূতপ্রেতে বিশ্বাস তাহার নাই। নিজে বৈজ্ঞানিক, সুতরাং বিজ্ঞানীর সূক্ষ্ম দৃষ্টিতে সত্য বলিয়া যাহা প্রমাণিত হয় না, মানুষের যাহা কপোল কল্পিত, যাহা অসম্ভব, যাহা অদৃশ্য, তাহাতে বিশ্বাস তিনি করেন কেমন করিয়া? কিসের যেন একটা শব্দে ডাক্তারের হঠাৎ একদিন ঘুম ভাঙিয়া গেল। জাগিয়া উঠিতেই মনে হইল খটখট করিয়া খড়ম পায়ে দিয়া অত্যন্ত দ্রুতগতিতে সিঁড়ি দিয়া কে যেন নিচে নামিয়া যাইতেছে। টর্চ হাতে লইয়া তৎক্ষণাৎ তিনি উঠিয়া দাঁড়াইলেন। বাহিরে আসিয়া দেখেন কেহ কোথাও নাই। সর্বাঙ্গ তাহার শিহরিয়া উঠিল। পুনরায় ফিরিয়া আসিয়া শয্যায় শয়ন করিলেন, কিন্তু রাত্রে ভালো ঘুম হইল না। দিন কয়েক পরে আবার একদিন রাত্রে ঠিক তেমনি শব্দ। সেদিনও আবার তেমনি টর্চ লইয়া উঠিলেন। উঠিতেই দেখেন সিঁড়ির রেলিংয়ের পাশ দিয়া মস্ত বড় একটা ইঁদুর তাড়াতাড়ি পলায়ন করিতেছে, আর সিঁড়ির একেবারে নিচের ধাপে লম্বা একটা গরুর হাড় পড়িয়াছে। হাড়টা হাত দিয়া ডাক্তার সেখান হইতে বাগানের দিকে ছুঁড়িয়া ফেলিয়া দিলেন। ব্যাপারটা বুঝিতে সেদিন তাহার আর বিশেষ কষ্ট হইল না। মৃদু হাসিয়া নিশ্চিন্ত মনে সেদিন তিনি চমৎকার ঘুমাইলেন। নির্বোধ মানুষ ইহাকেই ভূত মনে করিয়া ভয়ে অস্থির হয়। বিবাহ তিনি করেন নাই। কেন করেন নাই জানি না। হয়তোবা তিনি তাহার মনের মতো মেয়ে খুঁজিয়া পান নাই, কিংবা হয়তো কাহাকেও ভালোবাসিয়াছিলেন। যাই হোক, সেজন্য মনে তাহার কোনো ক্ষোভ বা দুঃখ আছে বলিয়া তো বিশ্বাস হয় না। দিব্য নিশ্চিন্ত নির্বিকার সদানন্দময় পুরুষ। নিয়ত সংযত শুদ্ধাচারী ব্রাহ্মণের মতো তপ্ত কাঞ্চনবর্ণ দেহ, প্রশস্ত ললাট, সমুন্নত নাসিকা, আয়ত 2টি চক্ষু। দূর হইতে সহসা দেখিলে ধূম্রলেশহীন জ্যোতিষশিখা বলিয়া ভ্রম হয়। অথচ এই মানুষটির জন্য কোনো নারীচিত্ত কোনো দিন ক্ষুব্ধ ক্ষুধাতুর হইয়া উঠে নাই, ইহাই আশ্চর্য। ডাক্তারবাবু খ্রিস্টান, তার উপর বাড়িটি ভুতুরে। লোকজন কেহই সহজে তাহার বাড়ি কাজ করিতে চায় না। শেষে অতি কষ্টে শহর হইতে 4 জন লোক পাওয়া গেল। 3 জন চাকর, 1 জন রাঁধুনি। রাঁধুনির নাম তেওয়ারি, জাতিতে পশ্চিমা ব্রাহ্মণ, গলায় সাদা ধপধপে পৈতার গোছা। বলে, আগে না, খিরিস্তান ফিরিস্তান আমি মানি না। ইংরেজের রাজ, ওরাই যখন খিরিস্তান, তখন যাত্রী যে আমাদের কাছে তারই বা কি মালুম। ভালো কথা। আর 3 জন ব্রাহ্মণ নয়। কি জাতি ডাক্তারবাবু একবার জিজ্ঞাসা করিয়াছিলেন বটে, কিন্তু এখন আর সে কথা তাহার মনে নাই। একজনের নাম গোকুল, একজন গোবিন্দ, আর একজন রামবিরিজ। তাহারা চাকরের কাজ করিবে। আরও লোক হইলে তাহার ভালো হয়। অত বড় বাড়ি, নিচে ডাক্তারখানা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখিতে, কাজকর্ম করিতে 20 লোকের দরকার। অথচ লোক আসে, কাজকর্ম করে, আবার দিন কতক পরেই মাহিনা চুকাইয়া লইয়া ভূতের ভয়ে বাড়ি ছাড়িয়া পলায়। যাইবার সময় মনিবের জন্য সকলেই আফসোস করে। এমন মনিব জীবনে তাহারা কখনো পাইবে না, কিন্তু উপায় নাই। বাঁচিয়া থাকিবার ব্যবস্থা তাহাদের আগে করিতে হয়। কেহ বলে, রাত্রে নাকি সে বাগানের ভিতর আলো জ্বলিতে দেখিয়াছে। কেহ বলে, বাছুরের মতো কি একটা জানোয়ার প্রত্যহ ওই বটগাছের তলায় লাফালাফি করে। আবার কেহ কেহ বা এই বলিয়া অভিযোগ জানায় যে এ বাড়িতে আসিয়া অবধি যেসব অলৌকিক ঘটনা ঘটিয়াছে এবং যেগুলি তাহারা স্বচক্ষে প্রত্যক্ষ করিয়াছে, সেসব কথা স্পষ্ট দিব্যলোকে বসিয়া শুনিলেও মানুষের সর্বাঙ্গ শিহরিয়া ওঠে।
ডাক্তারবাবু জোর করিয়া কাহাকেও ধরিয়া রাখিতে চান না। টাকা কড়ির হিসাব চুকাইয়া দিয়া বলেন, যাও, যার ইচ্ছা হবে সেই থাকবে, আর যার ইচ্ছা হবে না তাকে জোর করে রেখে লাভ কি। কিন্তু ইচ্ছায় কি অনিচ্ছায় জানি না, তেওয়ারি, গোকুল, গোবিন্দ ও রামবিরিজ টিকিয়া গেল। টিকিল যে কি কারণে ডাক্তারবাবু তাহা জানিতেন না। তাহার কারণ অনুসন্ধান করিবার মতো অবসরও তাহার ছিল না। কম্পাউন্ডার দুজন বাইকে চড়িয়া শহর হইতে এখানে আসে। একবেলা এইখানেই খায়, তাহার পর সমস্ত দিন থাকিয়া সূর্যাস্তের পূর্বেই তাহারা পলায়ন করিবার জন্য ব্যস্ত হইয়া ওঠে। তাহাদের মধ্যে একজন সেদিন ডাক্তারবাবুর কাছে আসিয়া নালিশ জানাইল যে ভাইনাম গেলিসিয়ার বড় বড় 2টা বোতল ডিসপেন্সারির ভিতর হইতে চুরি গিয়াছে। কে চুরি করিয়াছে অনেক অনুসন্ধান করিয়াও টের পাওয়া গেল না, তবে তাহার মনে হয় ইহা চাকরদের কাজ। কথাটাকে ডাক্তারবাবু হাসিয়া উড়াইয়া দিলেন, বলিলেন, পাগল, চাকররা মদ নিয়ে করবে কি? কম্পাউন্ডার ছোকরাটি হাসিল, বলিল, বিক্রি করবে, খেতেও পারে। ডাক্তারবাবু বিশ্বাস করিলেন না, বলিলেন, যাকগে, খরচ লিখে দিও, চাকরদের কিছু বলো না। যাহা বলিবার তাহা সে আগেই বলিয়াছিল, আর কিছু বলিবার প্রয়োজন হইল না। দিন তিনেক পরে রাত্রে একদিন ভীষণ চিৎকারের শব্দে ডাক্তারবাবু নিচে নামিয়া আসিলেন। দেখিলেন নিচের হলঘরে তেওয়ারি, গোকুল, গোবিন্দ ও রামবিরিজ 4 জনে জড়াজড়ি করিয়া বু বু করিয়া চিৎকার শুরু করিয়াছে। আলো লইয়া ডাক্তারবাবু তাহাদের কাছে গিয়া দাঁড়াইলেন। এতক্ষণে ধরে যেন তাহাদের প্রাণ আসিল। তেওয়ারি সর্বাগ্রে উঠিয়া দাঁড়াইল এবং ডাক্তারবাবুর পায়ের কাছে ঢিপ করিয়া একটা প্রণাম করিয়া বলিল, আজ আমরা ভূত দেখেছি বাবু। কীরকম? বাহির বাগানের দিকে আঙুল বাড়াইয়া বলিল, ওইখানে কালো রঙের একটা পেতনি ওই গাছের ওপর পা ঝুলিয়ে বসেছিল বাবু, আমি নিজের চোখে দেখেছি। ডাক্তারবাবু দেখিলেন কথা তাহার শেষ না হইতে হইতে গোকুল, গোবিন্দ ও রামবিরিজ প্রত্যেকেই উঠিয়া তাহার পায়ের কাছে ঢিপ করিয়া প্রণাম করিল এবং সকলেই ঘাড় নাড়িয়া বলিল তাহারাও দেখিয়াছে। গতিক তাহাদের বিশেষ ভালো বোধ হইল না। তেওয়ারি আর দাঁড়াইয়া থাকিতে না পারিয়া টলিতে টলিতে হাত জোর করিয়া সেইখানেই বসিয়া পড়িল। সেদিনের মদ চুরির কথা ডাক্তারবাবুর মনে ছিল। বলিলেন, ওগুলো আর অমন করে খাস নে বাবা, ও সব খেলে ভূত দেখতে দেরি হয় না। হাত নাড়িয়া না না বলিয়া কথাটাকে তেওয়ারি অস্বীকার করিতে যাইতেছিল, এমন সময় নিতান্ত সমজদারের মতো গোবিন্দ ঘাড় নাড়িয়া বলিয়া উঠিল, হ্যাঁ বাবু, ঠিক বলেছেন, বড় জবর নেশা। ডাক্তারবাবু বুঝিলেন সবই, কিন্তু সে সম্বন্ধে আর কোনরূপ উচ্চবাচ্য না করিয়া বলিলেন, ঘরে খিল বন্ধ করে তোরা শুয়ে পড়, আলো নিয়ে আমি বাইরে দাঁড়াচ্ছি, ভয় নেই। খিল বন্ধ করিবার জন্যই বোধ করি তেওয়ারি টলিতে টলিতে আবার উঠিয়া দাঁড়াইল। প্রত্যহ প্রত্যুষে দেখা যায় গ্রাম হইতে এক ভদ্রলোক ডাক্তারবাবুর বসিবার ঘরখানিতে আসিয়া বসে। ডাক্তারবাবুকে নমস্কার করিয়া প্রত্যহ তাহার কুশল প্রশ্ন জিজ্ঞাসা করে, তাহার পর ইংরেজি খবরের কাগজটা একবার উল্টাইয়া পাল্টাইয়া দেখিয়া বলে, এই খবরের কাগজ পড়ার অভ্যেস আমার এমন ছিল যে 20 বছর ধরে বঙ্গবাসী কাগজখানার গ্রাহক ছিলাম। ডাক্তারবাবু হাসিয়া একবার তাহার মুখের পানে তাকাইয়া বলেন, এখন আর নেই বুঝি? ঘাড় নাড়িয়া লোকটি বলে, না,
ছেড়ে দিয়েছি বটে, কিন্তু এখনো তারা ললিত মুখুজ্জেকে চেনে। বঙ্গবাসী আপিস থেকে আমার নামে চিঠিপত্তর এখনো আসে। দুঃখ করে লেখে, এতদিনের পুরনো গ্রাহক আপনি ছেড়ে দিলেন কেন? আমি আর তার জবাব টবাব দিই না। সকালে আপনি চা খান? ডাক্তারবাবু বলেন, হ্যাঁ খাই। কেন বলুন তো, আপনি খাবেন? মুখুজ্জে হাসিয়া বলে, ওই একটা ছেলেবেলার অভ্যেস আমি এখনো ছাড়তে পারিনি। ডাক্তারবাবু তৎক্ষণাৎ একটা চাকরকে ডাকিয়া চা দিতে বলেন। চায়ের পেয়ালা হাতে লইয়া মুখুজ্জের চোখ দুইটি আনন্দে উজ্জ্বল হইয়া ওঠে। বলে, খাসা রং হয়েছে চায়ের। আহা, এমনটি আর কোনোদিন আমার বাড়িতে হলো না। আমার বাড়ির মেয়েদের মশাই এমনই মজা, পোলাও বলুন, মাংস বলুন, কাবাব কোরমা যা বলুন রেঁধে দেবে খাসা, কিন্তু এই চায়ের বেলা। ঘাড় নাড়িয়ে মুখের চেহারাখানা একেবারে কিম্ভূত কিমাকার করিয়া মুখুজ্জে বলে, পারবে না। সকালবেলা অনেকগুলি রুগী বিদায় করিতে হয়। বসিয়া বসিয়া গল্প করিবার অবসর ডাক্তারবাবু পান না। বলেন, আপনি রোজ এইখানে এসে দুবেলা চা খেয়ে যাবেন, আমি খুব খুশি হব। বলিয়াই উঠেন। ঈষৎ হাসিয়া নমস্কার করিয়া বলেন, অনেকগুলি রুগী বসে আছে, উঠতে হলো, কিছু মনে করবেন না। ললিত মুখুজ্জেকে আজকাল আর চায়ের জন্য অপেক্ষা করিয়া বসিয়া থাকিতে হয় না। আসিবা মাত্র ডাক্তারবাবু থাকুন আর নাই থাকুন, তেওয়ারি কিংবা চাকরদের মধ্যে যে কেউ একজন চায়ের বাটিটি তাহার সম্মুখে ধরিয়া দিয়া যায়। কিন্তু কাহারও সঙ্গে কথা কহিতে না পাইলে মুখুজ্জে যেন হাঁপাইয়া ওঠে। ডাক্তারবাবু উপস্থিত না থাকিলে গোকুল, গোবিন্দ, রামবিরিজ, তেওয়ারি যাহাকে হোক কাছে ডাকিয়া বলে, বসো। ডাক্তারবাবুর বসিবার ঘরে চেয়ারের উপর তাহারা বসেই বা কেমন করিয়া? দাঁড়াইয়া থাকিয়াই বলে, বলুন কি বলছেন। ভূতের ভয় তাহারা পায় কিনা সেই কথাই মুখুজ্জে শুনিতে চায়। বলে, দেখনি কোনো দিন? গোবিন্দ বলে, আগে হ্যাঁ, একদিন দেখেছিলাম। ডাক্তারবাবু ভাগ্যিস তখন আলো নিয়ে নিচে নেমে এলেন, নইলে সেই দিনই হয়ে গিয়েছিলাম। মুখুজ্জে চা খাইতে খাইতে গোবিন্দকে উপদেশ দেয়। বলে, খুব সাবধানে থেকো বাবা, এ বাড়ি বড় সহজ বাড়ি নয়। আমরা তখন ছেলে মানুষ। এখনো মনে আছে, একদিন শুনলাম বাবুদের ছোট বউ নাকি বাগানের একটা গাছের ডালে গলায় দড়ি দিয়ে মরেছে। দেখতে এলাম, লোকে লোকারণ্য। বউটিকে তখনও গাছ থেকে নামানো হয়নি। পুলিশে খবর দেওয়া হয়েছে, পুলিশ এলো। বাবুদের যে কত টাকা খরচ হলো সেবার, বাপ রে বাপ। তারপর থেকে দেখা যেতে লাগলো বছরের পর বছর বাড়িতে একটা না একটা কিছু হয়ই। কখনো বা শুনি কেউ জলে ডুবে মরেছে, কেউ মরেছে বিষ খেয়ে, কেউ বা গলায় দড়ি দিয়ে। এমনি হতে হতে 5-6 বছরের ভেতর বাবুদের বাড়ি একেবারে সাফ হয়ে গেল। বাড়িতে ভূত থাকবে না তো থাকবে কোথায়? ধন্যি ডাক্তারবাবুর সাহস, তাই এখানে বাস করতে এলেন। আর কেউ হলে পারতেন না, এ আমি হাঁক মেরে বলে দিতে পারি। তোরা বাবা একটু সাবধানে থাকিস, রাত বিরেতে ঘর থেকে বেরোসনি, বুঝলি বাবা গোবর্ধন? গোবিন্দ বলিল, আমার নাম গোবিন্দ। ললিত মুখুজ্জে বলিল, হ্যাঁ হ্যাঁ গোবিন্দ, গোবর্ধন গোবিন্দ একই কথা। বলিয়া ঈষৎ হাসিয়া কালো রঙের গলায় বোতাম দেওয়া শতচ্ছিন্ন কোটখানির পকেট হইতে বিড়ি বাহির করিয়া
মুখুজ্জে দেশলাই জ্বালিয়া টানিতে লাগিল। বলিল, দাঁড়া, তোদের ডাক্তারবাবুকে জিজ্ঞেস করব ভয় টয় সে কোনো দিন পেয়েছিল কি না। পাবে একদিন, নিশ্চয়ই ভয় পাবে। এ তো আর ছেলে খেলা নয় বাবা। দিনের বেলা এ বাড়ি ঢুকতে গিয়ে আমার তো গা ছমছম করে। এমন সময় ডাক্তারবাবু আসিয়া ঘরে ঢুকিলেন। নমস্কার, এসেছেন আপনি? ডাক্তারবাবুকে দেখিবা মাত্র গোবিন্দ চলিয়া গেল। ডাক্তারবাবু তাহার নির্দিষ্ট চেয়ারের উপর বসিয়া চাকরকে চা আনিতে বলিয়া মুখুজ্জের পানে তাকাইলেন। বলিলেন, ওষুধের সব ব্যাপারগুলো বুঝিয়ে দিচ্ছিলাম কম্পাউন্ডারদের। মুখুজ্জে বলিল, তা দিতে তো হবেই, ও বেটারা জানে কি? বেটাদের ভাগ্যি ভালো, তাই চাকরি পেয়ে গেছে আপনার কাছে। ওষুধ সম্বন্ধে আমার যা জ্ঞান আছে তা ওই বেটাদের নেই। শুনবেন তাহলে? বলিয়া একটা ঢোক গিলিয়া একবার এদিক ওদিক চাহিয়া মুখুজ্জে আবার বলিতে লাগিল, একদিন আমার এক নাতির হলো অসুখ, মেয়ের ছেলে। মেয়েটা কেঁদে কেটে বলতে লাগলো, বাবা, ওকে ডাক্তারের কাছে নিয়ে যাও। আমি বললাম, দাঁড়া না পাগলি, খেপছিস কেন? আমার চিকিৎসাটাই দেখ আগে। কিন্তু মেয়েটা কিছুতেই শুনলে না। শেষে কি আর করি, নিয়ে গেলাম শহরে, জ্যোতিষ ডাক্তারকে দেখালাম। কথায় কথায় ডাক্তারের সঙ্গে ওষুধের কথা উঠল। আমার কথাবার্তা শুনে ডাক্তারবাবু তো অবাক। জিজ্ঞেস করলেন, আপনি কি কোনো ডাক্তারের কম্পাউন্ডার ছিলেন নাকি? বললাম, না মশাই। ডাক্তারবাবু বললেন, আপনি খুব ভালো কম্পাউন্ডারি করতে পারেন। আমি বললাম, পারি তো মশাই সবই, কিন্তু মনের মতো লোক পাই কোথায়? ডাক্তারবাবুর চা আসিতেই কথাটা বন্ধ হইয়া গেল। মুখুজ্জে জিজ্ঞাসা করিল, কত করে মাইনে দেন ওদের? ডাক্তারবাবু বলিলেন, একজনের 35, একজনের 30। তাহলে তো ভালোই বলতে হবে। ঘরের খেয়ে বাইকে চড়ে আসে। আরও কি যেন সে বলিতে যাইতেছিল, কিন্তু ডাক্তারবাবুকে উঠিতে হইল। গ্রামের পথে সেদিন মুখুজ্জের সঙ্গে সদানন্দর দেখা। এই সদানন্দ লোকটি বড় গরিব, জাতিতে ব্রাহ্মণ, লোকের বাড়ি ভাত রাঁধিয়া সংসার চালায়। কিন্তু গত কয়েক মাস ধরিয়া বেচারার চাকরি বাকরি কিছুই নাই, দুর্গতির এক শেষ হইয়াছে। বলিল, শুনলাম তুমি নাকি রোজ এই ডাক্তারখানায় যাও, আমার একটা কাজের কিছু সুবিধে করে দিতে পারো মুখুজ্জে? মুখুজ্জে বলিল, খিরিস্তানের বাড়ি ভাত রাঁধবি কি রে? ডাক্তার যে খিরিস্তান। সদানন্দ বলিল, তা হোক ভাই, তোমার হাতে ধরে। বলিয়া সত্যই সে তাহার হাত দুইটা চাপিয়া ধরিয়া যাইতেছিল। মুখুজ্জে বলিল, শোন তবে, বস এইখানে বলি। এই বলিয়া পথের ধারে কাটা অশ্বত্থ গাছের যে গুঁড়িটা পড়িয়াছিল তাহারই উপর নিজেও বসিল, সদানন্দকেও বসাইল। বলিল, আমার অবস্থাও তো জানিস। সদানন্দ বলিল, তোমার ভাবনা কি দাদা, আমার তুলনায় তুমি তো রাজা। দূর পাগল, যে দিনকাল পড়েছে তাতে দেখছিস না? আগে আমি বঙ্গবাসী কাগজ নিতাম, আজকাল ছেড়ে দিয়েছি। তাই ভাবছিলাম ঘরে বসে যদি একটা কম্পাউন্ডারির কাজ টাজ। তা টোপ আমি একবার ফেলে এসেছি, বুঝলি? কিন্তু নিজের কথা নিজে আর কত বলা যায়। কাল থেকে চল, তোকেও নিয়ে যাই সঙ্গে করে। তুই আমার খুব অনুগত হয়ে থাকবি, আর মাঝে মাঝে ডাক্তারির কথা, ওষুধের কথা উঠলেই খুব করে আমার প্রশংসা করে দিবি, কিন্তু বেশ বুদ্ধিমানের মতো। ধর ওষুধের কথা উঠল,
ডাক্তারবাবুকে শুনিয়ে শুনিয়ে তখন তুই বলে উঠবি, ওষুধের কথা ললিত ভাইয়ার কাছে কেন, ও আছে বলেই আমাদের গাঁয়ের রোগীগুলো তবু বাঁচে। সদানন্দ ঘাড় নাড়িয়া বলিল, সে আমি ঠিক পারব, তুমি আমাকে নিয়ে চলো মুখুজ্জে। সেই দিন হইতে মুখুজ্জে আর একা যায় না, সদানন্দকেও সঙ্গে লইয়া যায়। অথচ সুবিধা মতো ঔষধের কথা কোনো দিনই আর ওঠে না। কথা কহিতে কহিতে কথার ধারাটাকে মুখুজ্জে সেই দিক দিয়াই লইয়া যাইতে চায়, কিন্তু শেষ পর্যন্ত কৃতকার্য হইতে পারে না। ডাক্তারবাবু অন্য পথ ধরেন। মুখুজ্জের কথায় বার্তায় তাহার মনের কথার খানিকটা আভাস ডাক্তারবাবু পাইয়াছিলেন। তাহার মতো অত বড় বিজ্ঞ কম্পাউন্ডারের প্রয়োজন তাহার ছিল না বলিয়াই হোক, কিংবা অন্য কোনো কারণেই হোক, মুখুজ্জের মুখে ঔষধের প্রসঙ্গ উঠলেই কৌশলে তিনি তাহা চাপা দিয়া অন্য কথা পারিয়া বসেন, এবং নিজের কথা ওঠে না বলিয়া সদানন্দর কথাও মুখুজ্জে কোনো দিনই উত্থাপন করে না। দুইজনেই প্রত্যহ সেখানে যায় আর বিফল মনোরথ হইয়া ফিরিয়া আসে। সদানন্দ মনে মনে ভাবে, ইহার চেয়ে সোজাসুজি ডাক্তারবাবুকে একদিন জিজ্ঞাসা করিলেই ভালো হইত। মুখুজ্জেকে বলে, হ্যাঁ হে মুখুজ্জে, কই আমার কথা তো ভাই বললে না একদিনও, আমি নিজেই একবার বলে দেখি, কি বলো? মুখুজ্জে বলে, খবরদার অমন কাজটি করিস না, আমারটা আগে হয়ে যাক, তারপর তোর ব্যবস্থা আমি সেই দিনই করে দেব। কি আর করবে, সদানন্দ চুপ করিয়া থাকে। কিন্তু তাহার কপাল ভালো, বেশি দিন তাহাকে চুপ করিয়া থাকিতে হয় না। গোবিন্দকে সেদিন কাছে ডাকিয়া এই ভুতুরে বাড়ির অতীত ইতিহাস বলিয়া দিয়া ললিত মুখুজ্জে তাহাকে কি ভয় যে ধরাইয়া দিয়াছিল তাহা একমাত্র গোবিন্দই জানে। সেদিন হইতে ক্ষণে ক্ষণে তাহার শুধু ওই ভূতের কথাই মনে হয়। সন্ধ্যার অন্ধকার নামিলে সে আর ঘরের বাহির হইতে পারে না। ঘরের ভিতরে একসঙ্গে সকলে মিলিয়া বসিয়াছে, হঠাৎ জানালার দিকে তাহার নজর পড়িয়া যায়। বাহিরে বাতাসের আন্দোলনে গাছপালা মরমর করিতে থাকে। গোবিন্দর আপাদ মস্তক তৎক্ষণাৎ শিহরিয়া ওঠে, অথচ এ কথা সে কাহাকেও বলিতে পারে না। মদের যে 2টা বোতল তাহারা চুরি করিয়াছিল, তাহার মধ্যে একটা তো সেই দিনই প্রায় শেষ হইয়াছিল, বাকি আর একটা শেষ করিবার সুযোগ সুবিধা তাহারা কোনো দিনই করিয়া উঠিতে পারিতেছিল না। ডাক্তারের জন্য ভিন্ন গ্রাম হইতে সেদিন কে যেন খানিকটা কাঁচা মাংস পাঠাইয়া দিয়াছিল। তেওয়ারি ভাবিল, বোতলটা শেষ করিবার ইহাই উপযুক্ত সময়। ডাক্তারবাবু মাছ মাংস খান না। আহারাদির পর আলো নিভাইয়া তিনি তাহার উপরের ঘরে গিয়া শয়ন করিলেন। অন্ধকার রাত্রি, চারিদিক নিস্তব্ধ। নিচের হল ঘরে তখন তেওয়ারি, গোকুল, গোবিন্দ ও রামবিরিজের মজলিস বসিল। তেওয়ারি আগে হইতেই সকলকে সাবধান করিয়া দিল, দেখিস বাবা, সেদিনের মতো ভূতটুত যেন দেখিস নে কেউ। গোবিন্দ ছাড়া সকলেই হো হো করিয়া হাসিয়া উঠিল। সে তখন ঘরের এক কোণে গিয়া চুপ করিয়া বসিয়াছে। 2-1 পাত্র পেটে যাইতে না যাইতেই তাহারা আপন আপন কাজ শুরু করিয়া দিল। তেওয়ারির সঙ্গে রামবিরিজ 2-1 দিন গাঁজা খাইয়া দেখিয়াছে, নেশা করিলেই যত দুঃখের কথা তাহার মনে পড়ে আর কান্না পায়। সেদিনও সে কান্না শুরু করিল। পরনের কাপড়টাকে গোকুলচন্দ্র মেয়েদের মতো করিয়া পরিয়া নাচিয়া নাচিয়া গান গাহিতে লাগিল। অ্যালুমিনিয়ামের 2টা ডেকচি উপুর করিয়া তেওয়ারি তাহাই ডুগি তবলার মতো গুম গুম করিয়া বাজাইতে লাগিল। গোবিন্দ বেচারা মদ খাইতে চায় নাই, কিন্তু এক তীর্থে আসিয়া পৃথক ফল খাওয়া উচিত নয় বলিয়া সকলে মিলিয়া একরকম জোর করিয়াই তাহাকে খাওয়াইল। নাচ গান ও কান্না তাহাদের কতক্ষণ চলিয়াছিল কে জানে। প্রত্যুষে তেওয়ারির ঘুম ভাঙিতেই দেখিল, মেঝের উপর যে যেখানে পড়িয়াছে শুইয়া পড়িয়া সকলেই ঘুমাইতেছে।
ঘরের দরজা খোলা। কাঁচের গ্লাস দুইটা ভাঙিয়া গেছে, বোতল ভাঙিয়াছে, মাংসের কাঁটায় ঝোলে চারিদিক ছতচ্ছিন্ন। তাড়াতাড়ি সে নিজের হাতেই সেগুলা পরিষ্কার করিয়া একে একে সকলকে তুলিতে আরম্ভ করিল। গোঁ গোঁ করিয়া গোকুল উঠিল, রামবিরিজ উঠিল, কিন্তু গোবিন্দ কিছুতেই ওঠে না। আধখান দেহ তাহার দরজার বাহিরে এবং বাকি আধখান ঘরের ভিতর রাখিয়া উপুর হইয়া শেষ হইয়া আছে। বোধ করি রাত্রে সে ঘরের বাহিরে পড়িয়া নেশার ঝোঁকে বমি করিয়া ফেলিয়াছে। দুর্গন্ধে সেখানে দাঁড়ানো যায় না, অথচ তাড়াতাড়ি এসব পরিষ্কার না করিয়া ফেলিলে ডাক্তারবাবু টের পাইবেন। তেওয়ারি হাত দিয়া খুব জোরে জোরে নাড়িয়া গোবিন্দকে উঠাইতে লাগিল, কিন্তু ঘুম তাহার কিছুতেই ভাঙে না। অবশেষে উল্টাইয়া দিয়া বলিল, ওঠ! এবং ওঠ বলিয়া গোবিন্দর মুখের পানে তাকাইবা মাত্র তেওয়ারি চিৎকার করিয়া লাফাইয়া একেবারে ছিটকাইয়া পড়িল। গোকুল ও রামবিরিজ তখনও বসিয়া বসিয়া ঢুলিতেছিল। তেওয়ারির চিৎকারে তাহারা চোখ মেলিয়া চাহিল। ঠক ঠক করিয়া কাঁপিতে কাঁপিতে তেওয়ারি বলিল, গোবিন্দ মরে গেছে। নেশা ছুটিতে তাহাদের বিলম্ব হইল না। কাছে গিয়া দেখিল, সত্যই তাই। মুখে তাহার তখনও ভয়ের চিহ্ন। ঘোলাটে চোখ দুইটা যেন ঠিকরাইয়া বাহির হইয়া পড়িতেছে, দাঁতের পাশ দিয়া জিভটা বাহির হইয়া গেছে, নাক দিয়া খানিকটা রক্ত গড়াইয়া মুখে আসিয়া জমিয়াছে। সেদিক পানে তাকাইতেও ভয় করে। ডাক্তারবাবু নিচে আসিয়া বসিয়াছিলেন। ললিত মুখুজ্জে সদানন্দ দুজনেই আসিয়াছিল। চায়ের জন্য তাহারা অপেক্ষা করিতেছে। এমন সময় তেওয়ারি আসিয়া ঘরে ঢুকিল এবং ডাক্তারবাবুর পায়ের কাছে দরাম করিয়া আছাড় খাইয়া পড়িয়া বলিয়া উঠিল, আর আমি এখানে থাকব না বাবু, আমাকে ছুটি দিন। ডাক্তারবাবু জিজ্ঞাসা করিলেন, কেন? তেওয়ারি উঠিয়া থরথর করিয়া কাঁপিতে লাগিল। বলিল, গোবিন্দকে কাল ভূতে মেরে দিয়ে গেছে বাবু, আসুন, দেখবেন, আসুন। উপস্থিত সকলেই চমকিয়া উঠিল। মুখুজ্জে জিজ্ঞাসা করিল, মেরে দিয়ে গেছে কি হে? একেবারে খুন? মরে গেছে? ঘাড় নাড়িয়া কাঁদিতে কাঁদিতে তেওয়ারি বলিল, হ্যাঁ বাবু। ডাক্তারবাবু উঠিলেন, মুখুজ্জে উঠিল, সদানন্দ উঠিল এবং সকলে মিলিয়া ঘটনাস্থলে গিয়া দেখিল গোবিন্দর মৃতদেহ তখনও তেমনি দরজার উপর কাঠ হইয়া পড়িয়া আছে। কাহারও মুখে কোনো কথা নাই। ডাক্তারবাবু গুম হইয়া দাঁড়াইয়া রহিলেন। বুঝিলেন সবই, কিন্তু কাহাকেও কোনো প্রশ্ন করিলেন না। বহুক্ষণ তেমনি দাঁড়াইয়া থাকিবার পর একজন কম্পাউন্ডারকে কাছে ডাকিয়া বলিলেন, বাইক নিয়ে যাও, থানায় খবর দিয়ে এসো। গলার আওয়াজ তাহার ভারী বলিয়া বোধ হইল। তেওয়ারি কি যেন বলিতে যাইতেছিল। ডাক্তারবাবু বলিলেন, চুপ করো, তোমাদের সকলকে তাড়িয়ে দেব আমি, আবার নতুন লোক রাখব। সদানন্দ কাছেই দাঁড়াইয়াছিল। এমন সুযোগ সে কোনোদিনই পায় নাই। বলিল, দিন না বাবু, লোকের ভাবনা কি, আমি আপনার রসুই করে দেব। ডাক্তারবাবু তাহার মুখের পানে তাকাইলেন। বলিলেন, পারবে তুমি? সদানন্দ ঈষৎ হাসিয়া একবার মুখুজ্জের মুখের পানে তাকাইল, অর্থাৎ তাহার সম্বন্ধে যাহা বলিতে হয় সে বলুক। কিন্তু মুখুজ্জের বোধ করি হিংসা হইল। কিছুই সে বলিল না দেখিয়া সদানন্দ নিজেই বলিল, ভাত রাঁধার কাজই তো আমি করতাম বাবু, আজকাল চাকরি নেই, বসে আছি, বড় কষ্ট হচ্ছে। ডাক্তারবাবু তখন আর বেশি কথা বলিতে পারিলেন না। ঘাড় নাড়িয়া বলিলেন, বেশ, থাকো তুমি আজ থেকেই। তেওয়ারি হাত জোর করিয়া বলিল, আমায় তাহলে ছুটি দিন বাবু, আমি আর এ ভুতুরে বাড়িতে থাকব না। গম্ভীর কণ্ঠে ডাক্তারবাবু বলিলেন, এখন নয়, পুলিশের হাঙ্গামা চুকুক আগে, তারপর যেও। পুলিশ?
পুলিশের নামে তেওয়ারির চোখ দিয়া ঝরঝর করিয়া জল পড়িতে লাগিল। ডাক্তারবাবু সরকারি মানুষ, পুলিশের হাঙ্গামা দুদিনেই চুকিয়া গেল। আহা বেচারা গোবিন্দ! তাহার আত্মীয় স্বজন কেহ কোথাও আছে কিনা জানিবার জন্য ডাক্তারবাবু অনেক চেষ্টা করিলেন, কিন্তু কোথাও কেহ সন্ধান দিতে পারিল না। পুলিশের হাঙ্গামা চুকিলে ডাক্তারবাবু বলিয়াছিলেন সকলকে তাড়াইয়া দিবেন, কিন্তু কাহাকেও তাড়ানো হইয়া উঠে নাই। তেওয়ারি নিজেই যাইতে চাহিয়াছিল, দেখা গেল যাইবার নামটি পর্যন্ত সে মুখে আনে না। গোকুলও থাকিল, রামবিরিজও থাকিল, সদানন্দও কাজ করিতে লাগিল। ডাক্তারবাবু কাহাকেও কিছু বলেন না। অনেক সময় চুপ করিয়া বসিয়া বসিয়া বোধ করি শুধু গোবিন্দর কথাই ভাবেন। সেদিন তিনি শহরে যাইবার জন্য বাহির হইতেছেন, সদানন্দ হঠাৎ তাহার সম্মুখে আসিয়া দাঁড়াইল। ব্যাপার কি? সদানন্দ বলিল, বাড়িতে আমার বড় গোলমাল চলছে হুজুর, যদি বলেন তো ওই রান্নাঘরের পাশের ঘরখানায় আমি মেয়ে ছেলে নিয়ে আসি। বেশ তো, এসো বলিয়া ডাক্তারবাবু চলিয়া গেলেন এবং সন্ধ্যার পূর্বে ফিরিয়া আসিয়া শুনিলেন গ্রাম ছাড়িয়া দিয়া সদানন্দ সপরিবারে এখানে উঠিয়া আসিয়াছে। রাত্রে তিনি খাইতে বসিয়া দেখিলেন অন্য দিনের মতো তেওয়ারি কিংবা সদানন্দ কেহই তাহাকে খাবারের থালা লইয়া আসিল না। আসিল যে তাহাকে তিনি তাহার জীবনে এই প্রথম দেখিতেছেন। অসামান্যা সুন্দরী মেয়ে, স্বাস্থ্যবতী যুবতী, পরনে মাত্র একখানি সাদা সিধা শাড়ি, হাতে দুটি শাঁখা ও সিঁথিতে সিঁদুর ছাড়া সর্ব অঙ্গে আভরণের কোথাও এতটুকু চিহ্ন পর্যন্ত নাই। খাবার নামাইয়া দিয়া মেয়েটি চলিয়া যাইতেছিল, পশ্চাতে হাসি হাসি মুখে সদানন্দ আসিয়া দাঁড়াইল, বলিল, আমার স্ত্রী। ডাক্তারবাবু মুখ তুলিয়া তাকাইলেন, বলিলেন, তোমার ছেলে মেয়ে? আগে না, ছেলে মেয়ে নেই। ডাক্তারবাবু বলিলেন, তাহলে কেন তুমি ওকে এ বাড়িতে নিয়ে এলে সদানন্দ? অন্যায় করলে। আমি তো আনতে চাইনি বাবু, ও নিজেই এলো বলিয়া সদানন্দ ডাক্তারবাবুর কাছে আগাইয়া গিয়া বলিল, একা নয় আজ্ঞে, ওর সঙ্গী আর একটি আছে। কে? সদানন্দ বলিল, আমার প্রথম স্ত্রী, ইনি আমার দ্বিতীয় পক্ষের। কথাটা ডাক্তারবাবুর বোধ করি ভালো লাগিল না। সোফায় বসিয়া তিনি একখানা বই পড়িতেছিলেন, অস্ফুট স্বরে মাত্র একবার ও বলিয়া তিনি আবার তাহার বইয়ের পাতার উপর ঝুঁকিয়া পড়িলেন। পরদিন দিনের বেলা ডাক্তারবাবু শহরে গিয়াছিলেন, ফিরিয়া আসিতে সন্ধ্যা হইল। গ্রাম প্রান্তে বাগান এবং সেই বাড়িটার উপর তখন অন্ধকার নামিয়াছে। নিচের ডিসপেন্সারি ঘরের তালা বন্ধ করিয়া কম্পাউন্ডারেরা বাড়ি চলিয়া গিয়াছে। কাহারও কোথাও সারা শব্দ নাই। প্রতিদিনের অভ্যাস মতো অন্ধকারেই সিঁড়ি ধরিয়া ডাক্তারবাবু উপরে উঠিয়া গেলেন। ঘরে তখনও আলো দেওয়া হয় নাই। ভাবিলেন সকলে মিলিয়া হয়তো রান্নাঘরে বসিয়া এখনও জটলা করিতেছে। গোকুল কিংবা রামবিরিজের নাম ধরিয়া চিৎকার করিয়া ডাকিতে যাইবেন, হঠাৎ তাহার ঘরের মধ্যে খুট করিয়া কিসের যেন একটা আওয়াজ হইল। চমকিয়া তিনি সেই দিক পানে একদৃষ্টে তাকাইয়া রহিলেন। মনে হইল আবছা অন্ধকারে কে যেন ঘুরিয়া বেড়াইতেছে। সহসা ফস করিয়া একটা দেয়াশালাই জ্বলিল। দেখিতে দেখিতে টেবিলের উপর বাতিটা জ্বলিয়া উঠিল এবং সেই আলোকে দেখিলেন মায়াপুরীর রাজকন্যার মতো সদানন্দর স্ত্রী তাহার অপূর্ব রূপরাজি লইয়া টেবিলের এক পাশে চুপ করে দাঁড়াইয়া তাহারই মুখের পানে একাগ্র উন্মুখ দৃষ্টিতে তাকাইয়া আছে। ধীরে ধীরে ডাক্তারবাবু ঘরে ঢুকিলেন। দেখিলেন ঘরের যাবতীয় জিনিসপত্র আবার নূতন করিয়া সাজানো হইয়াছে।
দিব্য পরিপাটি, এ যেন বহুদিনের গোছানো সংসার। কেমন যেন লজ্জা করিতে লাগিল। জামাটি খুলিয়া তিনি কোথায় রাখিবেন বুঝিতে পারিতেছিলেন না। মেয়েটি তাড়াতাড়ি আগাইয়া আসিয়া হাত হইতে তাহার জামাটি একরকম কাড়িয়া লইল। পশ্চিম দিকের দেওয়ালে হুক টাঙানো হইয়াছে, তাহারই উপর জামাটি টাঙাইয়া দিয়া সে স্টোভ জ্বালিতে বসিল। জুতার ফিতা খুলিতে খুলিতে ডাক্তারবাবু বলিলেন, আপনি কেন? চাকর বাকরদের কাউকে ডেকে দিলেই তো হতো। মেয়েটি ঈষৎ হাসিল, সে বড় চমৎকার হাসি। ডাক্তারবাবু বলিলেন, আপনি যান। কিন্তু সে কথা বোধ করি সে শুনিতেই পাইল না। স্টোভে তখন শব্দ উঠিতেছে। তাহারই উপর জল চড়াইয়া দিয়া চায়ের সাজ সরঞ্জাম হাতের কাছে আনিয়া সে চুপ করিয়া বসিয়া রহিল। ট্রের উপর চা লইয়া মেয়েটি টেবিলের কাছে আসিয়া দাঁড়াইতেই ডাক্তারবাবু মুখ তুলিয়া তাহার মুখের পানে একবার তাকাইলেন। এত ভালো করিয়া তাহাকে দেখিবার অবসর তাহার হয় নাই। দেখিলেন খোলা চুলের গাছা তাহার কাঁধের উপর পিঠের উপর ছড়ানো, কপালে একটুখানি সিঁদুরের টিপ, হরিণীর মতো দুটি আয়ত চক্ষু, কালো দুইটি স্বচ্ছ তারকা তাহারই মাঝখানে ঢলঢল করিতেছে। গায়ের রং যেন দুধে আলতায় গোলা। সর্বোপরি একখানি নীলাম্বরী শাড়ি তাহার সেই নিটোল সুন্দর দেহখানিকে বেষ্টন করিয়া কি গৌরব যে তাহাকে দান করিয়াছে তাহা আর বুঝাইয়া বলিবার নয়। দেখিয়া দেখিয়া তৃপ্তি যেন আর কিছুতেই হয় না, অথচ এমন নির্লজ্জের মতো তাকাইয়া থাকিতেও লজ্জা করে। ডাক্তারবাবু মুখ ফিরাইয়া চায়ের বাটিতে চুমুক দিলেন। জিজ্ঞাসা করিলেন, আপনার নাম? নারীর সঙ্গে পরিচয় জীবনে তাহার অত্যন্ত কম। চিরকালই তাহাদের সংস্রব হইতে নিজেকে তিনি দূরে সরাইয়া রাখিয়াছেন। কোথায় কখন কিরূপভাবে তাহাদের সহিত কথা কহিতে হয় তাহা তিনি জানেন না। বোধ করি নাম জিজ্ঞাসা করা তাহার উচিত হয় নাই। মেয়েটি ঈষৎ হাসিয়া চোখ নামাইয়া বলিল, আরতি। আরতি, চমৎকার নাম। কিন্তু এ মেয়ের বিবাহ ওই অশিক্ষিত কুৎসিত সদানন্দর সঙ্গে হইল কেমন করিয়া জানিবার জন্য ডাক্তারবাবুর মনে কৌতূহল অত্যন্ত প্রবল হইয়া উঠিল। এ কৌতূহলই বা তাহার হয় কেন? মনের ইচ্ছা মনেই চাপিয়া রাখিয়া তিনি উঠিয়া দাঁড়াইলেন। বলিলেন, যান, আপনি নিচে যান, আমি আলো দেখিয়ে দিই। আলো চাই না বলিয়া আরতি তৎক্ষণাৎ পিছন ফিরিল এবং নিঃশব্দে ঘর হইতে বাহির হইয়া গেল। একখানা বই লইয়া ডাক্তারবাবু সোফার উপর শুইয়া পড়িলেন। মনের মধ্যে ঘুরিয়া ফিরিয়া শুধু আরতির কথাই জাগিতে লাগিল। কিয়ৎক্ষণ পরে পিছনের শব্দ হইতেই তাকাইয়া দেখিলেন খাবারের থালা হাতে লইয়া আরতি আবার তাহার ঘরে ঢুকিতেছে এবং সুমুখে লণ্ঠন হাতে লইয়া সদানন্দ। দেওয়ালে টাঙানো ঘড়িটার দিকে তাকাইয়া দেখিলেন 3 ঘণ্টা পার হইয়াছে, অথচ বইয়ের একটি পৃষ্ঠাও তখনও তাহার পড়া হয় নাই। পরদিন সদানন্দর মুখে সবই শুনিলেন আরতির সঙ্গে বিবাহ তাহার মোটে 3 বৎসর হইয়াছে। পূর্বদেশের কোন একটা শহরে সে নাকি একবার চাকরি করিতে যায়। যে বাড়িতে সে ভাত রাঁধিত তাহারই পাশের বাড়িতে থাকিতেন আরতির মা। তিনিও নাকি সে বাড়িতে ঝিয়ের কাজ করিতেন। হঠাৎ একদিন শোনা গেল আরতির মা মৃত্যুশয্যায় এবং তাহারই স্বনির্বন্ধ অনুরোধে বাড়ির কর্তা নাকি তাহার বয়স্থা কন্যা আরতির বিবাহের আয়োজন করিয়াছেন। বিএ পাশ করা একটি ছেলে নাকি দয়া করিয়া তাহাকে বিবাহ করিবে। সেই দিনই বিবাহ। সদানন্দ বিবাহ সভায় উপস্থিত। অনাথা বিধবার মেয়ে, দয়া করিয়া তাহাদের কাজকর্ম সে করিয়া দিতেছিল। বিবাহের লগ্ন উপস্থিত। বর আর আসে না। শেষ মুহূর্তে বর বলিয়া পাঠাইল ও মেয়েকে বিবাহ সে করিবে না,
তাহার গোপন তথ্য সবই সে জানিয়া ফেলিয়াছে। সর্বনাশ! বাড়ির কর্তা অস্থির হইয়া ছুটাছুটি করিয়া বেড়াইতে লাগিলেন। আরতির মার অবস্থা তখন এখন যায় তখন যায়, তাহাকে জানানো হইল না। অথচ সময় আর নাই। কোথাও কিছু ঠিক করিতে না পারিয়া বুড়া কর্তা মহাশয় সদানন্দকে ধরিয়া বসিলেন। ব্রাহ্মণের মান রক্ষা করো বাবা, তোমায় আমি নগদ 50 টাকা দিচ্ছি। ব্যাস, তৎক্ষণাৎ বিবাহ। বিবাহের 3 দিন পরে মা মরিলেন। গোপন তথ্য প্রকাশ হইয়া পড়িল। ব্যাপার এমন বিশেষ কিছুই নয়। হঠাৎ একদিন রাত্রে কয়েকজন গুন্ডা আসিয়া আরতিদের বাড়ি হইতে তাহাকে চুরি করিয়া লইয়া গিয়া মুখে হাতে পায়ে কাপড় বাঁধিয়া তাহার সর্বনাশ করিয়া পথের মাঝে ফেলিয়া দেয়। চোর গুন্ডা কেহই ধরা পড়ে নাই। জাতিচ্যুতা হইয়া আরতিকে লইয়া লোক লজ্জায় তাহার মা সে গ্রাম ছাড়িয়া দিয়া দূরের শহরে আসিয়া দাসীবৃত্তি আরম্ভ করেন। অনেক কষ্টে শেষে ঘুরিয়া ঘুরিয়া বহু লাঞ্ছনা ভোগ করিয়া ওই বৃদ্ধের বাড়িতে আসিয়া একটুখানি নিরাপদ আশ্রয় পান। আরতির জীবনের এই সামান্য ইতিহাস। ডাক্তারবাবু শুনিয়া একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া চুপ করিয়া রহিলেন। সদানন্দ জিজ্ঞাসা করিল, খাবার আনব? হ্যাঁ আনো, কিন্তু নিজে এনো। ওকে আর বারবার কেন বিরক্ত করছো? যে আজ্ঞে বলিয়া সদানন্দ চলিয়া গেল বটে, কিন্তু খাবার আনিল আরতি। রাত্রি নয় যে আলো দেখাইয়া সদানন্দ সঙ্গে আসিবে। খাবার ধরিয়া দিয়া আরতি বলিল, উঠুন। ডাক্তারবাবু বলিলেন, আপনি নিজে কেন বারবার? কথাটা আরতি তাহাকে শেষ করিতে দিল না। বলিল, আমি কি আপনার আপনি? বলিয়া ঈষৎ হাসিল। বলিল, আমি আপনার রাঁধুনি বামুনের স্ত্রী। আপনি বললে আমার লজ্জা হয়। ডাক্তারবাবু এবার নিজেকে অত্যন্ত দৃঢ় করিয়া বলিয়া বসিলেন, লজ্জার কোনো প্রয়োজন নেই। দয়া করে আপনি আর এখানে আসবেন না। আরতির গাল দুইটা হঠাৎ লাল হইয়া উঠিল। মুখ চোখ যেন আগুনের মতো জ্বলিতে লাগিল। হেঁট মুখে শাড়ির খানিকটা পার ধরিয়া টানিতে টানিতে নিতান্ত সন্তর্পণে ধীরে ধীরে সেখান হইতে সে বাহির হইয়া গেল এবং তাহার পর 2 দিন ডাক্তারবাবু তাহাকে আর দেখিতে পাইলেন না। খাবার লইয়া কখনো বা তেওয়ারি আসে, কখনো সদানন্দ। আরতি আর আসে না। একবার মনে হয় আরতির কথা কাহাকেও ডাকিয়া জিজ্ঞাসা করেন, কিন্তু পরক্ষণেই মনের দুর্বলতা মনেই চাপিয়া রাখিয়া ভাবেন, ভালোই হইয়াছে। দিন কয়েক পরেই দেখেন ঘরদোর আবার সব আগেকার মতোই বিশৃঙ্খল হইয়া গেছে। টেবিলের ধুলা ঝাড়া হয় না, আলোর কাঁচটা তেমন পরিষ্কার নাই। দোয়াতের কালি ফেলিয়া মেঝের কার্পেটটা সেদিন নিজেই তিনি নোংরা করিয়া ফেলিয়াছেন। ভাঙা দোয়াতটা সেদিন হইতে ঘরের কোণে তেমনি পড়িয়া আছে। আগে হয়তো ইহার জন্য কাহারও কাছে তিনি কোনো অভিযোগই করিতেন না, কিন্তু সেদিন হঠাৎ তাহার চোখে এসব বড় বিসদৃশ্য বোধ হইল। গোকুল ও রামবিরিজকে ডাকিয়া খুব খানিকটা তিরস্কার করিয়া দিলেন। জোরে কথা বলিতে কেহ তাহাকে কখনো শোনে নাই। তাহারা তো অবাক। শহরে সেদিন একটা আত্মহত্যার মৃতদেহ ময়না করিতে হইয়াছিল। সন্ধ্যায় বাড়ি ফিরিলেন। ডাক্তারবাবুর মনের অবস্থা অত্যন্ত খারাপ। টেবিলের আলোটা গোকুল জ্বালিয়া দিয়া গেল। সাজ পোশাক খুলিয়া ডাক্তারবাবু তাহার প্রতিদিনের অভ্যাস মতো বই লইয়া পড়িতে বসিলেন। 2-1 পৃষ্ঠা পড়িতে না পড়িতেই দেখিলেন আলোর জ্যোতি কমিয়া আসিতেছে। আলোয় তেল নাই। ডাকিলেন, গোকুল, রামবিরিজ। জোরে জোরে কয়েকবার ডাকিবার পর রামবিরিজ আসিয়া দাঁড়াইল। ডাক্তারবাবু বলিলেন, তোরা দূর হয়ে যা আমার বাড়ি থেকে। অপরাধের কথা কিছুই সে বুঝিতে পারিল না। হাত জোর করিয়া দাঁড়াইয়া রহিল।
এমন সময় কি যেন তাহাকে বলিবার জন্য সদানন্দ আসিয়া ঘরে ঢুকিল। ডাক্তারবাবু বলিলেন, কে সদানন্দ? আলোয় একটু তেল দাও তো বাবা, আর এই চাকর দুটোকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে কাল দুটো নূতন চাকর দেখো। সদানন্দ তৎক্ষণাৎ কেরোসিন তেলের বোতল আনিয়া আলোয় তেল পুড়িয়া দিল। বলিল, আমি একটা বড় জরুরি কথা বলবার জন্যে আপনার কাছে এসেছিলাম। কি কথা? সদানন্দ রামবিরিজের মুখের দিকে একবার তাকাইল। কথাটা তাহার সম্মুখে বলিতে বোধ করি ইতস্তত করিতেছিল। ডাক্তারবাবু বুঝিলেন। রামবিরিজের দিকে তাকাইয়া বলিলেন, দাঁড়িয়ে রইলি কেন হতভাগা? বেরো এখান থেকে, দূর হ। মাইনে যা পাবি যাবার সময় চেয়ে নিয়ে যাস। রামবিরিজ চলিয়া গেলে সদানন্দ বলিল, তিওয়ারির জ্বালায় তো হুজুর আমাকে এবারই ছাড়তে হলো। কেন? সদানন্দ বলিল, একসঙ্গে কাজ করি, ভাবলাম বন্ধু লোক, বাড়ির ভেতরে আসে আসুক, দোষটাই বা কী? কিন্তু ওর যে এত গুণ তা কেমন করে জানবো বাবু? তাহলে ওকে বাড়ি ঢুকতে দিতাম না। ডাক্তারবাবু সোজা হইয়া উঠিয়া বসিলেন। সদানন্দ বলিল, বেটা দেখতাম আমার ছোট বউকে দেখলেই কেমন যেন করতে থাকে। বন্ধু মানুষ, কি আর বলি বলুন? তখন আমি অতটা ভাবিনি। তারপর আজ সকালে আমি রান্নাঘরে রান্না করছি, ছোট বউ কাঁদতে কাঁদতে ছুটে ঘর থেকে বেরিয়ে এসে আমায় বললে, তিওয়ারি আমার গায়ে হাত দিল কেন জিজ্ঞেস করো। তিওয়ারি তখন... ডাক্তারবাবু যেন দপ করিয়া জ্বলিয়া উঠিলেন। বলিলেন, ডাকো তেওয়ারিকে। তেওয়ারি আসিয়াই হাত জোর করিয়া বলিল, না হুজুর, আমি কি কখনো... হাত তুলিয়া ডাক্তারবাবু বলিলেন, চুপ করো। জিজ্ঞাসা করিলেন, তুমি না ভুতুরে বাড়ি বলে অনেক দিন আগেই যেতে চেয়েছিলে, যাওনি কেন? তেওয়ারি বলিল, আপনার মতো মনির ছেড়ে কোথায় বা যাই বলুন? বা, কথা শিখেছ তো বেশ। বলিয়া ডাক্তারবাবু বলিলেন, যেখানে খুশি সেইখানে যাও, তোমার স্থান আর আমার এখানে নেই। কথাটাকে পরিহাস মনে করিয়া তেওয়ারি দাঁড়াইয়া দাঁড়াইয়া কাষ্ঠ হাসি হাসিতেছিল। ডাক্তারবাবু বলিলেন, না হাসি নয়। বলিয়া চাবি দিয়া ড্রয়ার খুলিয়া 10 টাকার 5খানি নোট বাহির করিয়া টেবিলের উপর নামাইয়া দিয়া বলিলেন, নাও, যতদিন না চাকরি বাকরি জোটে ততদিন এই দিয়ে চালিও। কাল থেকে তোমায় যেন আর আমি দেখতে না পাই, বুঝলে? অতগুলা টাকার মায়া ত্যাগ করা বড় সহজ কথা নয়। নোটগুলা হাত বাড়াইয়া লইবার সময় তেওয়ারির চোখ দুইটা জলে ভরিয়া আসিল। ডাক্তারবাবু বলিলেন, দাঁড়াও। বলিয়াই তিনি সদানন্দের মুখের পানে তাকাইলেন। ডাকো তোমার স্ত্রীকে এইখানে, তেওয়ারি ওর কাছে ক্ষমা চেয়ে যাক। লণ্ঠন হাতে লইয়া সদানন্দ নিচে নামিয়া গেল এবং কিয়ৎক্ষণ পরে একাকী ফিরিয়া আসিয়া বলিল, কিছুতেই এলো না বাবু, খালি খালি কাঁদছে। বললে, বলো গিয়ে, আমি যাব না, ওকে আমি ক্ষমা করেছি। বেশ, তাহলে আর ডেকে কাজ নেই তাকে। বলিয়া ডাক্তারবাবু তাহার সোফার উপর হেলান দিয়া ভালো করিয়া বসিয়া বলিলেন, যাও, তোমরা যাও এখান থেকে। ডাক্তারবাবু বই পড়িতে পড়িতে সোফার উপরেই কোন সময় ঘুমাইয়া পড়িয়াছিলেন। শব্দ হইতেই আচমকা তাকাইয়া দেখেন, এক হাতে লণ্ঠন ও এক হাতে খাবারের থালা লইয়া বেচারা আরতি বড় বিব্রত হইয়া পড়িয়াছে। কতদিন পরে সে আজ তাহার খাবার লইয়া উপরে আসিয়াছে। ডাক্তারবাবু ঘুমাইয়া থাকিবার ভান করিয়া সোফার উপর শুইয়া শুইয়াই দেখিতে লাগিলেন, অত্যন্ত সন্তর্পণে থালা নামাইয়া লণ্ঠন নামাইয়া হাত ধুইয়া আরতি আসন বিছাইয়া দিয়া কুঁজো হইতে জল গড়াইতে বসিল। জল গড়ানোর বক বক শব্দ হইতেই সে জিভ কাটিয়া পিছনে ফিরিয়া তাকাইয়া দেখিল ডাক্তারবাবুর ঘুম ভাঙিয়া গেল কিনা।
কিন্তু জাগিয়া যে ঘুমায় তাহার ঘুম সহজে ভাঙে না। জলের গ্লাসটি ধীরে ধীরে নামাইয়া দিয়া আরতি উঠিয়া দাঁড়াইল। ভাবিল এইবার সে দরজার কাছে গিয়া দুমদাম করিয়া খুব জোরে খানিকটা শব্দ করিয়া তাহাকে জাগাইয়া দিয়া ছুটিয়া পালাইবে। লণ্ঠনটি হাতে লইয়া পা টিপিয়া টিপিয়া সে কি তাহার পালাইবার ভঙ্গি। ডাক্তারবাবু না হাসিয়া থাকিতে পারিলেন না। হাসিতে হাসিতে উঠিয়া বসিতেই সহসা অপ্রস্তুত হইয়া গিয়া আরতি টেবিলের এপাশে একেবারে তাহার মুখোমুখি থমকিয়া দাঁড়াইয়া পড়িল। ডাক্তারবাবু বলিলেন, চোর চোর বলে যদি ঘুমের ঘোরে চিৎকার করে উঠতাম? আরতি হাসিল, বলিল, আপনি মিথ্যেবাদী হতেন, কেউ বিশ্বাস করত না। ডাক্তারবাবুও হাসিলেন, জিজ্ঞাসা করিলেন, তেওয়ারি চলে গেছে? লজ্জায় আরতির মুখখানা কেমন যেন হইয়া গেল। ঘাড় নাড়িয়া বলিল, হ্যাঁ। কাল যে ডাকতে পাঠালাম এলে না? আরতিকে এই তাহার প্রথম তুমি সম্বোধন, হয়তো বা ভুলিয়াই বলিয়াছেন। আরতি তাহার মুখের পানে একবার তাকাইল, বলিল, যাকে তাড়িয়ে দেওয়া হয় ফিরে আসতে তার লজ্জা করে। তাড়িয়ে তো দিইনি। তাহলে আপনি মিথ্যেবাদী বলিয়া একটি চঞ্চল বালিকার মতো চোখে মুখে সলজ্জ একটুখানি মধুর হাসি হাসিয়া আরতি সেখান হইতে ছুটিয়া পালাইল। ডাক্তারবাবুর চোখের সম্মুখে যেন একটা বিদ্যুৎ চমকিয়া গেল। চিৎকার করিয়া ডাকিয়া উঠিলেন, শোনো আরতি, শোনো। আরতির পদশব্দ তখন সিঁড়ির নিচে মিলাইয়া গিয়াছে। তাহার নিজেরই কণ্ঠস্বর সেই নিস্তব্ধ নিশীথে, সেই নির্জন কক্ষের মধ্যে তাহার নিজেরই বুকের উপর আবার যেন ফিরিয়া আসিয়া ধক করিয়া বাজিল। এ আহ্বান যদি আর কেহ শুনিতে পায়! ছি ছি, নিজের দুর্বলতায় নিজেই তিনি নিরতিশয় লজ্জিত হইয়া উঠিলেন। শহর হইতে ফিরিয়া আসিয়া ডাক্তারবাবু প্রত্যহই লক্ষ্য করেন ঘরের জিনিসপত্র আবার ঠিক আগেকার মতোই গোছানো হইয়া উঠিয়াছে। হাতের কাছে কোনো জিনিসের প্রয়োজন হইলে তাহা তিনি ঠিক হাতের কাছেই পান। কোনো কিছুর জন্য তাহাকে আর ছুটাছুটি করিয়া বেড়াইতে হয় না। কে যে এসব ঠিক করিয়া রাখে তাহা তিনি জানেন। একবারটি তাহাকে দেখিবার জন্য, তাহার সঙ্গে কথা বলিবার জন্য মন তাহার মাঝে মাঝে বিদ্রোহী হইয়া ওঠে, কিন্তু তাহার দেখা মেলা ভার। অলক্ষ্যে থাকিয়াই সে তাহার কাজকর্ম করিয়া যায়। আরতি আর ডাক্তারবাবুর চোখের সম্মুখে কোনো দিনই আসে না। যদি বা কোনো দিন হঠাৎ হয়তো সিঁড়ির বাঁকে কিংবা হয়তো ঘরের কোণে চোখাচোখি হইয়া যায়, তো সে ছুটিয়া তৎক্ষণাৎ সেখান হইতে পলায়ন করে। ডাক্তারবাবু সেদিন তাহার পকেট হইতে রুমাল বাহির করিতে গিয়া দেখেন রুমালের কোণে তাহার নামের প্রথম ইংরেজি অক্ষরটি রঙিন সুতা দিয়া লিখিয়া রাখা হইয়াছে। শার্টের প্রায় অধিকাংশ বোতাম ছিঁড়িয়া গিয়াছিল, দেখেন সেগুলো আবার নূতন করিয়া কে যেন বসাইয়া রাখিয়াছে। মন্দ লাগে না, কিন্তু কোথায় যেন কিসের গ্লানি তাহার বুকের ভিতর কাঁটার মতো খচখচ করিয়া বেঁধিতে থাকে। মনে হয় কিসের এ দুর্বলতা! যাহাকে তিনি এতদিন জয় করিয়া আসিয়াছেন, আজ যদি আবার তাহারই কাছে পরাজয় স্বীকার করিতে হয়, তো তাহার লজ্জার আর বাকি কিছু থাকিবে না। গ্রামের ললিত মুখুজ্জে এখনও আসে, তবে তাহার কম্পাউন্ডারির আশা সে এখন একেবারেই পরিত্যাগ করিয়াছে। রোগী দেখিবার আগে প্রত্যহ সকালে ডাক্তারবাবু নিচের যে ঘরখানায় আসিয়া বসেন, দেখেন তাহারই এক কোণে একটি চেয়ারের উপর মুখুজ্জে চুপ করিয়া বসিয়া চা খাইতেছে। ডাক্তারবাবুকে দেখিবা মাত্র একগাল হাসিয়া জিজ্ঞাসা করে, কি রকম, ভূতের ভয়টয় আর? ঘাড় নাড়িয়া ঈষৎ হাসিয়া ডাক্তারবাবু বলেন, না। কিন্তু এই না বলা মুখুজ্জের ভালো লাগে না।
এত বড় ভুতুরে বাড়ি, অন্ধকার নামিলে তাহার ত্রিসীমানায় মানুষ আসিতে পারে না। সেই বাড়িতে দিবারাত্রি যাহারা বাস করিতেছে তাহারা এতটুকু ভয় পায় না, সে কথা সে বিশ্বাস করে কেমন করিয়া? ভূত তো এ বাড়ির আনাচে কানাচে আছেই, তাহার উপর গোবিন্দ চাকরটা মরিয়াছে। ভয় ইহারা নিশ্চয়ই পায়, কাহারও কাছে বলে না। সে যাই হোক, ডাক্তারবাবু তেওয়ারিকে তাড়াইয়া দিয়াছেন এবং তাহার জন্য ডাক্তারবাবুর নামে যে অপবাদ সে সর্বত্র প্রচার করিয়া বেড়াইতেছে, সে কথা ডাক্তারবাবুকে বলা প্রয়োজন। কিন্তু কথাটা সে কোনো প্রকারেই তাহাকে জানাইতে পারিতেছিল না। অবশেষে ডাক্তারবাবু নিজেই তাহার ব্যবস্থা করিলেন। বোধ করি কথা খুঁজিয়া পাইতেছিলেন না, তাই মুখুজ্জকে তিনি একসময় হঠাৎ জিজ্ঞাসা করিয়া বসিলেন, আচ্ছা, আপনাদের গ্রামের লোক সদানন্দকে কিছু বলে না আমার এখানে এসে থাকবার জন্যে? আমি তো খ্রিশ্চান। হ্যাঁ, বলে না আবার, বলিয়া চায়ের পেয়ালাটা হাত হইতে নামাইয়া মুখুজ্জে বলিল, সেদিন তো এক মজলিস ডাকিয়ে গ্রামের লোক ওকে পতিত করে দিয়েছে, শোনেননি সে কথা? তাই নাকি? ডাক্তারবাবু একটুখানি চিন্তিত হইয়া পড়িলেন। মুখুজ্জে থামিল না, বলল, তেওয়ারিকে ছাড়িয়ে দেওয়া উচিত হয়নি, সে আপনার ভারী নিন্দে করে বেড়াচ্ছে। ডাক্তারবাবু জিজ্ঞাসা করিলেন, কী রকম? না, সে আর আপনার শুনে কাজ নেই, কানে আঙুল দিতে হয়। এই বলিয়া ললিত মুখুজ্জে না বলিবার ভান করিয়া পকেট হইতে একটি বিড়ি বাহির করিয়া দিয়াশলাই দিয়া জ্বালাইয়া নির্বিকার চিত্তে তাহাই সে টানিতে লাগিল। জানিবার আগ্রহ হওয়া ডাক্তারবাবুর পক্ষে স্বাভাবিক। জিজ্ঞাসা করিলেন, বলুন না, বলতে দোষ কি? মুখুজ্জে এক মুখ ধোঁয়া ছাড়িয়া এদিক ওদিক তাকাইয়া চাপা গলায় বলিল, হারামজাদা বলে কি না সদানন্দ এবার ডাক্তারবাবুর বাড়িতেই চিরকাল রয়ে গেল। কেন? বলে, জানো না নাকি ডাক্তারবাবু বিয়ে থা করেননি, আর ওর ছোট বউটিও দেখতে শুনতে বেশ, দুজনের আজকাল। ডাক্তারবাবু উদ্গ্রীব হইয়া শুনিতেছিলেন। হঠাৎ বলিয়া উঠিলেন, থাক। মুখুজ্জে চুপ করিয়া নেবানো বিড়িটা আবার ধরাইবার চেষ্টা করিতে লাগিল। ডাক্তারবাবুর মুখখানা তখন রাঙা হইয়া উঠিয়াছে। ধীরে ধীরে উঠিয়া দাঁড়াইলেন এবং কিছু না বলিয়াই তিনি দ্রুত পায়ে রোগী দেখিবার ঘরের দিকে চলিয়া গেলেন। সেদিনও তাহাকে শহরে যাইতে হইয়াছিল। ফিরিতে রাত্রি হইল। উপরে উঠিবার আগেই তিনি সিঁড়ির কাছ হইতে ডাকিলেন, সদানন্দ। সদানন্দ তাড়াতাড়ি কাছে আসিয়া দাঁড়াইল। বলিল, আজ্ঞে। এসো আমার সঙ্গে। বলিয়া সদানন্দকে তিনি সঙ্গে করিয়া উপরের ঘরে লইয়া আসিলেন। বলিলেন, সদানন্দ বসো। কোথায় বা বসিবে? একটা চেয়ারের গায়ে হাত দিয়া পিছনে দাঁড়াইয়া বলিল, বলুন, আমি বেশ আছি। ডাক্তারবাবু কী যে বলিবেন বুঝিতে পারিতেছিলেন না। একবার জানালার কাছে গিয়া দাঁড়াইলেন, একবার ঘরের মাঝখানে আসিলেন, একবার এদিকে গেলেন, একবার ওদিকে গেলেন এবং শেষে প্রায় মিনিট 5 পরে সোফার কাছে আসিয়া তেমনি দাঁড়াইয়া দাঁড়াইয়াই বলিলেন, আচ্ছা সদানন্দ, এই যে কলিয়ারি রয়েছে, এখানে একটি চাকরি পাওয়া যায় না? সদানন্দ কথাটা ভালো বুঝিতে পারিল না। বলিল, আগে কিসের চাকরি? ডাক্তারবাবু বলিলেন, তোমার। সদানন্দ সত্যই ভীত হইয়া উঠিল। বলিল, কেন হুজুর, আমাকে কি আপনি ছাড়িয়ে দেবেন? অত্যন্ত দৃঢ়তার সঙ্গে চোখ বুজিয়া তিনি ঘাড় নাড়িলেন। বলিলেন, হ্যাঁ। বলিয়াই একটুখানি থামিয়া তিনি আবার আরম্ভ করিলেন, গ্রামে তো তোমার ঘর বাড়ি আছে, সেইখানেই এখন তোমার স্ত্রীদের। বাধা দিয়া সদানন্দ বলিয়া উঠিল, চালে যে খড় নেই হুজুর, নইলে আর এখানে এলাম কেন? ডাক্তারবাবু বলিলেন, খড়? কত টাকার খড় লাগবে?
তা আগে 15-20 টাকার। কিন্তু আমি কি হুজুরের কাছে দোষ অপরাধ কিছু? বলিতে বলিতে গলাটা তাহার ধরিয়া আসিল। ডাক্তারবাবুও কথা বলিতে পারিতেছিলেন না। জোর করিয়া ঘাড় নাড়িয়া না বলিয়া তিনি তাহার পকেট হইতে চাবি বাহির করিয়া দেরাজটা খুলিলেন এবং 10 টাকার 10খানা নোট হাতে লইয়া সদানন্দের হাতের কাছে বাড়াইয়া ধরিয়া বলিলেন, ধরো। কম্পিত হস্তে সদানন্দ তাহা গ্রহণ করিল। ডাক্তারবাবু বলিলেন, চাকরি যতদিন না পাও টাকার দরকার হলেই আমার কাছে নিয়ে যেও। এই বলিয়া ডাক্তারবাবু সেখানে আর অপেক্ষা করিলেন না। কাপড় জামা ছাড়িবার জন্য পাশের ঘরে চলিয়া গেলেন। পরদিন সকালে রোগী দেখা শেষ করিয়া ডাক্তারবাবু উপরে উঠিয়া যাইতেছেন। সিঁড়ির পাশে দাঁড়াইয়া গোকুল জিজ্ঞাসা করিল, আপনার খাবার? অন্যমনস্কের মতো ডাক্তারবাবু বলিলেন, কি বললি? গোকুল আবার জিজ্ঞাসা করিল, আপনার খাবার কি এক্ষুনি আনব? খাবার কোথায় পেলি? সদানন্দ যায়নি? বলিতে বলিতে তিনি তাহার ঘরে আসিয়া ঢুকিলেন। গোকুলও পিছু পিছু আসিয়া বলিল, রাত থাকতে উঠে রান্না করে দিয়ে গেছে। ও বেলা থেকে আমাকে বলে গেছে রান্না করতে। ডাক্তারবাবু জিজ্ঞাসা করিলেন, তুই জানিস রাঁধতে? সলজ্জ একটুখানি হাসিয়া গোকুল বলিল, জানি। বলিয়াই হঠাৎ তাহার কি মনে হইল, বলিল, যাবার সময় সদানন্দর ছোট বউটা খুব কাঁদছিল। কেন? গোকুল বলিল, সদানন্দ একটা ছুরি দিয়ে তাকে এমন মার মারলে। ডাক্তারবাবু জিজ্ঞাসা করিলেন, কেন বল দেখি? গোকুল বলিল, জিজ্ঞেস করলাম তা কিছুতেই বললে না, মারলে তাই দেখলাম। ডাক্তারবাবু স্নানের ঘরে চলিয়া যাইতেছিলেন। গোকুল আবার জিজ্ঞাসা করিল, আনবো খাবার? ডাক্তারবাবু ঘাড় নাড়িয়া বলিলেন, না। সাজ পোশাক পরিয়া না খাইয়াই তিনি শহরে চলিয়া যাইতেছিলেন। ভাবিলেন অন্যায় হইবে। চাকরেরাও হয়তো তাহা হইলে নানা প্রকার সন্দেহ করিতে পারে, অথচ খাইবার ইচ্ছা তাহার একেবারেই নাই। ডাকিলেন, গোকুল, আজ্ঞে, নিয়ে আয় খাবার। ভুতুরে বাড়ি আবার খাঁ খাঁ করিতে থাকে। গোকুল ও রামবিরিজ দুজনকেই সব কাজ করিতে হয়। দিনের বেলা গোকুল হয়তো রান্না করে, রামবিরিজ ঝাঁটা হাতে লইয়া উপরের ঘর পরিষ্কার করিতে যায়। কিন্তু সন্ধ্যার পর তাহাদের আর ছাড়াছাড়ি হয় না। ঘরের বাহির হইতে হইলে একজন আর একজনের গা ঘেঁষিয়া চলে। ডাক্তারবাবু কোনোদিন শহরে যান, কোনোদিন যান না। কোনোদিন খান, কোনোদিন বা না খাইয়াই ঘুমাইয়া পড়েন। গোকুল কিংবা রামবিরিজ ডাকিয়া তুলিতে গেলে বলেন, শরীর ভালো নেই। ঘরদোর আবার তেমনি অপরিষ্কার অগোছালো হইতে আরম্ভ করিয়াছে। আগে যদি বা বলিতেন, এখন আর কাহাকেও কিছু বলিবার প্রবৃত্তি নাই। কোনো রকমে দিন চলিয়া যাওয়া মাত্র। সকালে ললিত মুখুজ্জে আসে। সেদিন আসিয়া বলিল, বড় ভালো কাজ করেছেন মশাই, তাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে। কাদের? মুখুজ্জে হাসিয়া বলিল, কাদের আবার? সদানন্দকে আর ওর সেই ছুঁড়ি বউটাকে। বেশ করেছেন। ডাক্তারবাবু চুপ করিয়া রহিলেন। মুখুজ্জে বলিল, শুনলাম নাকি 5 টাকাও দিয়েছেন ওদের। তা বেশ করেছেন। আপনার মতো এত বড় একটা জেন্টোমেন্টো মানুষ, আমরা যে কথা কইতে পাই এই যথেষ্ট। নিজের মানটা তো বাঁচাতে হবে। বেশ করেছেন। ডাক্তারবাবু এবার উঠিতে যাইতেছিলেন। মুখুজ্জে আবার বলিল, শুনেছেন তেওয়ারির সঙ্গে গিয়ে আবার মিলেছে বেটা। দুজনেই চাকরি পেয়েছে এক জায়গায়।
কলিয়ারিতে বেশ রয়েছে দুজনে, বউটাকেও নিয়ে গিয়েছে সেইখানে। ডাক্তারবাবু এবার সত্যই উঠিলেন, বলিলেন, আসি, আমার একটু কাজ আছে। কাজ কিন্তু সত্যই ছিল না। দোতলায় উঠিয়া গিয়া তাহার সেই ঘরখানির পাশে ছোট যে বারান্দাটুকু ছিল, তাহারই উপর একটি ডেক চেয়ারে তিনি শুইয়া পড়িলেন। সম্মুখে উন্মুক্ত পল্লী প্রান্তর। বহুদূরে কয়লাকুঠির একটা চিমনি দেখা যাইতেছে। তাহারই ধোঁয়ায় আকাশটা যেন কালো হইয়া গিয়াছে। এক দৃষ্টে তিনি সেই দিক পানে তাকাইয়া রহিলেন। চৈত্র মাস। রিক্তপত্র বৃক্ষ শাখায় বসিয়া একটা কাক ডাকিতেছে। বাহিরের রৌদ্র ইহারই মধ্যে প্রচণ্ড হইয়া উঠিয়াছে। সম্মুখে রৌদ্রদগ্ধ অসমতল প্রান্তর। দূরে একটি পুকুরের পাড়ে কতকগুলা তালের গাছ মাথা তুলিয়া যেন আকাশ স্পর্শ করিতে চায়। দিগন্ত বিস্তৃত ওই বন্ধা প্রান্তরের মতোই তাহারও বুকের ভিতরটা কেমন যেন ফাঁকা ফাঁকা ঠেকিতে লাগিল। ডাক্তারবাবু একবার উঠিয়া দাঁড়াইলেন, একবার ঘরের ভিতর গিয়া খানিকটা পায়চারি করিয়া আসিলেন। কিন্তু কিছুই যেন তাহার আজ আর ভালো লাগে না। সামান্য একটি নারীর জন্য আজ যে তাহার এই অবস্থা, সে কথা কোনো প্রকারেই তিনি বিশ্বাস করিতে পারিলেন না। মনে হইল ইহাই হয়তো তাহার বার্ধক্যের লক্ষণ, এবং সেই জন্য বুঝি এই ঔদাসীন্য তাহাকে ধীরে ধীরে ধরিয়া বসিতেছে। ইহাকে জয় করিতে হইবে। শহরে সেদিন কোনো কাজ ছিল না, তবু তিনি শহরে যাইবার জন্য প্রস্তুত হইয়া গোকুলকে ডাকিয়া খাবার দিতে বলিলেন। দিন দুই পরে ডাক্তারবাবু হঠাৎ সেদিন একটা স্বপ্ন দেখিলেন। সকালে উঠিয়া মনটা তাহার কেমন যেন ভারী ভারী বোধ হইতে লাগিল। সারা রাত্রি ধরিয়া তিনি স্বপ্ন দেখিয়াছেন। স্বপ্নটা আবছা আবছা তাহার মনে আছে। মনে আছে আকাশে চাঁদ উঠিয়াছে, কোথায় যেন কোন পার্বত্য প্রদেশে গিয়া উপস্থিত হইয়াছেন। চারিদিকে ছোট ছোট পাহাড়, শালের জঙ্গল, ফুলের গাছ, এবং তাহারই মাঝখানে অনেকগুলি পাতার কুটির। তাহারই একটিতে যেন তিনি নিজে বাস করিতেছেন। দূরে একটি ছোট্ট নদী হইতে তাহাদের জল আনিতে হয়। তখন বর্ষাকাল, পরিপূর্ণতার শেষ রেখা পর্যন্ত নদী তখন ভরিয়া উঠিয়াছে। তাহারই সেই আত্মহারা উদ্দাম চঞ্চল স্রোতের মাঝখানে হঠাৎ একটি মেয়ে সেদিন জল হইতে আসিয়া ভাসিয়া গেল। ডাক্তারবাবু তাহাকে উদ্ধার করিবার জন্য জলে ঝাঁপ দিলেন। বহুক্ষণ দুজনে সাঁতার কাটিয়া ক্লান্ত পরিশ্রান্ত হইয়া যখন তীরে উঠিলেন, দেখিলেন মেয়েটি আর কেহ নয়, আরতি। তুমি এখানে? মৃদু হাসিয়া আরতি বলিল, তোমারই জন্যে। আরতি হাঁটিতে পারিতেছিল না। ডাক্তারবাবু তাহাকে বুকের উপর তুলিয়া ধরিয়া তাহার সেই পাতার কুটিরে লইয়া আসিলেন। বলিলেন, তোমায় আর যেতে দেব না কিন্তু। আরতি বলিল, লোকে কি বলবে? ডাক্তারবাবু তাহাকে বুকে জড়াইয়া ধরিলেন, বলিলেন, বলুক। স্বপ্নে যেন তিনি আরও কি দেখিয়াছিলেন, কিন্তু সেসব কথা তাহার আর মনে নাই। শুধু মনে হইল আরতির স্পর্শ যেন এখনও তাহার সর্বাঙ্গে লাগিয়া আছে। অথচ ইহা অন্যায়, ইহা অপরাধ, ইহা পাপ। সারাদিন ধরিয়া এই স্বপ্নের কথা সেদিন তিনি তাহার মন হইতে মুছিয়া ফেলিবার চেষ্টা করিতে লাগিলেন। প্রতিজ্ঞা করিলেন, কোনো দুর্বলতাকেই আর তিনি মনে তাহার স্থান দিবেন না, তাহাকে শক্ত হইতে হইবে। কিন্তু পরদিন আবার সেই স্বপ্ন। এবার আর সে পার্বত্য প্রদেশ নয়। এবার মনে হইল যেন কোন শহরের একটা প্রকাণ্ড বাড়িতে দাসদাসী পরিবৃত হইয়া বৃহৎ একটি পরিবারের মধ্যে আরতি বাস করিতেছে। তিনি যেন সেই শহরের ডাক্তার। রোগী দেখিতে গিয়া দেখিলেন রোগশয্যায় আরতি শুইয়া আছে। বিছানার উপর ছটফট করিতে করিতে বলিতেছে, আমায় বাঁচাও।
প্রভাতে সেদিন শয্যাত্যাগ করিয়া মনটা তাহার খারাপ হইয়া গেল। মশারির ভিতরেই চুপ করিয়া খানিকক্ষণ বসিয়া রহিলেন। ক্রমাগত মনে হইতে লাগিল তাহার সেই আর্ত চিৎকার এখনো যেন তাহার কানে আসিয়া বাজিতেছে, আমায় বাঁচাও, আমায় বাঁচাও। কেমন আছে কে জানে, হইতেও পারে বা হয়তো তাহার অসুখ করিয়াছে। পরদিন তিনি রাত্রে কিছু খাইলেন না। ভাবিলেন উপবাস দিলে হয়তো তিনি এ স্বপ্নের হাত হইতে নিষ্কৃতি পাইতে পারিবেন। শুইবার আগে হাত পা মুখ চোখ ভালো করিয়া ধুইয়া ফেলিলেন। শয়নের পূর্বে দেবতার নাম স্মরণ করিয়া চোখ বুজিতেই কখন যে তিনি ঘুমাইয়া পড়িয়াছিলেন বুঝিতেও পারেন নাই। সকালে উঠিলেন। সে রাত্রে তাহার ঘুম হইয়াছে চমৎকার। অনেক করিয়া স্মরণ করিবার চেষ্টা করিলেন, কিন্তু স্বপ্ন সেদিন তিনি দেখিয়াছেন বলিয়া মনে হইল না। ডাক্তারবাবু একটা স্বস্তির নিঃশ্বাস ফেলিয়া বাঁচিলেন। 5 দিন তিনি আর কোনো স্বপ্ন দেখেন নাই, কিন্তু এই 5টি দিন ধরিয়া সমস্ত কাজকর্মের মধ্যে তিনি শুধু সেই স্বপ্নের কথাই ভাবিয়াছেন। মনে তাহার কোনো সুখ নাই, শান্তি নাই, বিশ্রাম নাই। তীব্র তাপিত মরুভূমির মতো সমস্ত অন্তঃকরণ তাহার যেন শুধু এক অতৃপ্ত পিপাসার আকণ্ঠ জ্বালা লইয়া দিবারাত্রি জ্বলিয়া পুড়িয়া খাক হইয়া যাইতেছে। মনে হইল স্বপ্নে যেন তাহার সুখ ছিল, শান্তি ছিল, তৃপ্তি ছিল। নীরব নিস্তব্ধ নির্জন নিশীথে লোকচক্ষুর অগোচরে একান্ত সন্তর্পণে যে গোপন অভিসারিকা নিঃশব্দ পদক্ষেপে তাহার নিদ্রিত মনোরাজ্যে প্রবেশ করিয়া তাহারই অবচেতন অন্তঃস্থলের কোন গভীর গুপ্ত প্রদেশে এতটুকু একটি মৃদু করস্পর্শ রাখিয়া চলিয়া যাইত, এমন করিয়া তাহাকে চিরনির্বাসিত করিবার কি প্রয়োজন যে তাহার ছিল কে জানে। আবার তাহাকে তিনি তেমনি করিয়াই ফিরিয়া পাইতে চান। স্বপ্নে আবার তিনি তাহাকেই দেখিবার জন্য ব্যাকুল হইয়া উঠিলেন, কিন্তু স্বপ্ন যেন আর কিছুতেই আসে না। মনে হয় অভিমান করিয়া সে অভিমানিনী যেন তাহাকে ছাড়িয়া চিরদিনের জন্য পলায়ন করিয়াছে। উপবাস দিয়া শয়নের পূর্বে স্নান করিয়া অতি কষ্টে যে স্বপ্ন তিনি নিবারণ করিয়াছিলেন, আজ আবার তাহারই প্রতীক্ষায় মন তাহার উদ্গ্রীব হইয়া উঠিল। রাত্রে আবার তিনি আহার শুরু করিলেন। সকালে রোগী বিদায় করিয়া চুপ করিয়া বসিয়া থাকেন, কোনো কাজেই তাহার গা লাগে না। শহর হইতে আজকাল সকাল সকাল ফিরিয়া প্রায় তিনি দোতলার বারান্দায় গিয়া বসেন। বৈশাখের অপরাহ্ন, কোনোদিন বা কালবৈশাখীর কালো মেঘ ঘনঘোর করিয়া পশ্চিমের আকাশ ছাইয়া ধীরে ধীরে সমস্ত আকাশটাকে আচ্ছন্ন করিয়া ফেলে। আবার কোনোদিন বা নির্মেঘ নির্মুক্ত আকাশ প্রান্তে নীলাঞ্জন বর্ণ বনরেখার মাথার উপরে শান্ত সমাহিত সূর্যাস্ত দেখা যায়। বিচিত্র বর্ণে আকাশ রঞ্জিত হইয়া ওঠে, বাতাসে কিসের যেন মাদকতা ভাসিয়া আসে। দেখিতে দেখিতে সন্ধ্যা নামে, আকাশে কৃষ্ণপক্ষের জীর্ণপ্রান্ত চাঁদ দেখা যায় এবং সেই জনশূন্য গৃহের মধ্যে দিগন্ত প্রসারিত সেই জ্যোৎস্নালোকে বসিয়া ডাক্তারবাবুর বুকের ভিতরটা কেমন যেন তোলপাড় করিতে থাকে। এই স্নেহহীন, বন্ধুহীন, বৈচিত্র্যহীন একাকী নিঃসঙ্গ জীবনযাত্রা তাহার কাছে ধীরে ধীরে অসহ্য হইয়া ওঠে। সেদিন এমনি বসিয়া আছেন, রবিবার, সূর্যাস্ত তখনও হয় নাই। চোখের সম্মুখে কয়লাকুঠির প্রকাণ্ড একটা চিমনির মাথায় ধোঁয়া কুণ্ডলী পাকাইয়া ঘুরিয়া ঘুরিয়া আকাশ স্পর্শ করিতেছিল। তাহাই তিনি একাগ্র উন্মুখ দৃষ্টিতে নিরীক্ষণ করিতেছিলেন। হঠাৎ কোথায় যেন বাতাস বন্ধ হইয়া গিয়া চারিদিক গুমোট করিয়া উঠিল। পশ্চিম আকাশে কালবৈশাখীর কয়েকখণ্ড কালো মেঘ দেখা গেল। হয়তোবা বৃষ্টি নামিবে। নামুক বৃষ্টি। ডাক্তারবাবু সেখান হইতে নড়িলেন না। সহসা মনে হইল মেঘ কাটিয়া গিয়া কোথায় যেন ঝড় উঠিয়াছে।
ভীষণ একটা ঝড়ের গর্জন কানে আসিয়া বাজিতে লাগিল। দূর প্রান্তরে ঘূর্ণিবায়ু ঘুরিয়া ঘুরিয়া ঊর্ধ্বে উঠিতেছে। দেখিতে দেখিতে আকাশ বাতাস সব যেন ধুলায় ধূসর হইয়া গেল। ধূলি ধূসরিত গাছের পাতা ধুলাবালি উড়িয়া উড়িয়া গায়ে আসিয়া লাগিল। চোখ চাহিয়া সেখানে আর বসিয়া থাকা যায় না। ডাক্তারবাবু উঠিতে যাইবেন, প্রবল বাতাসের বেগে খড়কুটার সঙ্গে হঠাৎ একটা সাদা কাগজ উড়িয়া আসিয়া তাহার গায়ে লাগিতেই কি যে কৌতূহল হইল কে জানে, হাত দিয়া সেটা তিনি ধরিয়া ফেলিলেন। দেখিলেন সাদা একটা কাগজের গায়ে টকটকে খানিকটা কাঁচা রক্ত লাগিয়াছে। শিহরিয়া উঠিয়া সেটা তিনি নিচে ফেলিয়া দিতে গেলেন, কিন্তু যতবার ফেলিবার চেষ্টা করিলেন ততবারই সেটা উড়িয়া উড়িয়া তাহার গায়ে আসিয়া লাগিতে লাগিল। রাত্রে সেদিন তিনি তাহার বহুদিনের বাঞ্ছিত স্বপ্ন আবার দেখিলেন। দেখিলেন কোথায় যেন কোন একটা অপরিচিত রাস্তার পাশ দিয়া তিনি ঘোড়ায় চড়িয়া চলিয়াছেন। পথের মাঝে হঠাৎ ঝড় উঠিল, ঘোড়া আর চলিতে পারে না। পথের ধারে ছোট একটা ঘরের দরজায় ঘোড়া থামাইয়া তাড়াতাড়ি আশ্রয় লইবার জন্য সেইখানেই তিনি ঢুকিয়া পড়িলেন। ঘরে ঢুকিয়া দেখেন আলো জ্বলিতেছে এবং সেই ক্ষীণালোকিত গৃহের ঠিক মাঝখানে তালপাতার একটা চাটাই বিছাইয়া কতকগুলো লোক মদ খাইয়া হল্লা করিতেছে। তিনি ঘরে ঢুকিতেই হল্লা তাহাদের মুহূর্তের জন্য থামিল। তৎক্ষণাৎ সবিস্ময়ে দেখিলেন পাশের দরজা দিয়া কৃষ্ণদীপ্ত নয়না গৌরাঙ্গী কৃশতনু পরমা সুন্দরী এক যুবতী সবুজ রঙের ঘাগরা ঘুরাইয়া বাসন্তী রঙের ওড়না উড়াইয়া নৃত্য চপল ভঙ্গিতে হেলিয়া দুলিয়া ঘরে আসিয়া ঢুকিল। আসিবা মাত্র কোথা হইতে যেন জাদুবিদ্যার মতো চারিদিকে আলো জ্বলিয়া উঠিল। সঙ্গীত শুরু হইল এবং নূপুরের শব্দে গৃহপ্রাঙ্গণ মুখরিত করিয়া সেই রূপ লাবণ্যবতী যুবতী সকলের হাতে হাতে সুরাপাত্র বিতরণ করিতে লাগিল। মেয়েটি ডাক্তারবাবুর কাছে আসিয়া দাঁড়াইতেই তিনি ঘাড় নাড়িয়া তাহার অনিচ্ছা প্রকাশ করিলেন। চারিদিকে হো হো করিয়া একটা হাসির শব্দ উঠিল। ডাক্তারবাবু দেখিলেন মেয়েটি তাহার সুললিত দুই বাহু দিয়া তাহাকে জড়াইয়া ধরিয়া হাসিতেছে। এতক্ষণ ভালো করিয়া তিনি তাহাকে দেখিতে পান নাই। মুখের পানে তাকাইতেই লজ্জা করিতেছিল, কিন্তু এইবার তাহাকে একান্ত সন্নিকটে পাইয়া প্রথমে তাহার সেই অলস বিন্যস্ত বাহুর দিকে, পরে তাহার সেই উৎক্ষিপ্ত বঙ্কিম কণ্ঠরেখার দিকে, পরে তাহার সেই প্রদীপ্ত কৃষ্ণচঞ্চল দুটি চক্ষু তারকার দিকে নিরতিশয় নিস্তব্ধ একাগ্রতার সহিত বিস্মিত মুগ্ধ দৃষ্টিতে নিরীক্ষণ করতে গিয়া সহসা চমকিয়া শিহরিয়া উঠিলেন। তুমি তুমি আরতি, তুমি এখানে? আরতি মুখে কোনো কথা বলিল না। ঈষৎ হাসিয়া শুধু সে তাহার দুটি আরক্ত ওষ্ঠপুটে নিজের দুটি সুচারু অরক্তিম ওষ্ঠ চাপিয়া ধরিয়া আনমিত মুখে চক্ষু মুদ্রিত করিল। সর্বাঙ্গ শিহরিয়া উঠিতেই ডাক্তারবাবুও চক্ষু মুদ্রিত করিয়াছিলেন। এমন সময় ভীষণ একটা শব্দে তাহার চমক ভাঙিল। দেখিলেন সর্বনাশ! আরতির মাথার উপর সজোরে একটা বোতল ভাঙিয়া দিয়া কে একটা লোক যেন তাহার চোখের সম্মুখ দিয়া ছুটিয়া পলাইল। মর্মভেদী একটা আর্ত চিৎকার করিয়া আরতি তাহার হাতের উপরেই লুটাইয়া পড়িল। ডাক্তারবাবু হায় হায় করিয়া উঠিলেন। ঘরের মধ্যে হৈ হৈ একটা চিৎকার উঠিল। আরতির মাথাটা কাটিয়া গিয়া রক্তের ফোয়ারায় ডাক্তারবাবুর সর্বাঙ্গ তখন ভিজিয়া যাইতেছে। চারিদিকে লোক জড়ো হইয়া গেল। সদানন্দ কাঁদিতে কাঁদিতে কোথা হইতে ছুটিয়া আসিল। ডাক্তারবাবু বসিয়া পড়িয়াছিলেন। তাহারই কোলে মাথা রাখিয়া আরতি অত্যন্ত কাতর কণ্ঠে কহিল, চললাম, আবার যেন দেখা হয়। বলিয়া সে তাহার ঘোলাটে চক্ষু স্থির করিয়া দিয়া তৎক্ষণাৎ মরিয়া গেল। ডাক্তারবাবু তাহাকে জড়াইয়া ধরিয়া কাঁদিতে লাগিলেন। কাঁদিতে কাঁদিতেই তাহার ঘুম ভাঙিল। জাগিয়া দেখেন
বালিশের উপর মাথা গুঁজিয়া তিনি ফুলিয়া ফুলিয়া কাঁদিতেছেন। চোখের জলে বালিশ ভিজিয়া গিয়াছে। চোখ মুছিয়া তিনি উঠিয়া বসিলেন। বুকের ভিতরটা কেমন যেন করিতে লাগিল। রোগী সেদিন আসিয়াছিল মাত্র 3 জন, কিন্তু এই 3 জন রোগী বিদায় করিতে সেদিন তিনি ঘণ্টা 2 কাটাইয়া দিলেন। ঘটনাটা ভুলিবার কত চেষ্টাই না তিনি করিলেন, অথচ যত চেষ্টা করেন ততই যেন স্বপ্নটা তাহার চোখের সম্মুখে স্পষ্ট প্রত্যক্ষ হইয়া ওঠে। প্রেসক্রিপশন লিখিতে গিয়া রোগীর নাম লিখিয়া চুপ করিয়া বসিয়া রহিলেন। মনে হইল যে লোকটা আরতির মাথায় বোতল মারিয়া ছুটিয়া পালাইল তাহাকে তিনি চিনিতে পারেন নাই। তবে সদানন্দ যে কাঁদিতে কাঁদিতে তাহার কাছে ছুটিয়া আসিয়াছিল সে দৃশ্য তাহার মনে আছে। কলমের মাথাটা দাঁত দিয়া চাপিয়া ধরিয়া ভাবিতে ভাবিতে হঠাৎ মনে পড়িল তিনি প্রেসক্রিপশন লিখিতেছেন। একটা ঔষধের নাম লিখিয়াই তিনি আবার চোখ বুজিয়া রহিলেন। হিন্দুস্থানি পোশাকে আরতিকে মানাইয়াছিল চমৎকার। যাই হোক, অনেক কষ্টে অনেক ভাবিয়া রোগী বিদায় করিয়া তিনি উপরে উঠিয়া গেলেন। রামবিরিজ স্নানের জল ঠিক করিয়া রাখিয়াছিল। কলের পুতুলের মতো স্বপ্নের কথা ভাবিতে ভাবিতেই তিনি স্নান করিলেন। গোকুল খাবার দিয়া গেল। কি যে খাইলেন কি না খাইলেন বুঝিলেন না। শহরে যাইবার পোশাক পরিতে গিয়া তাহার মনে হইল আজ আর শহরে গিয়া কাজ নাই, তাহার চেয়ে শয্যায় শয়ন করিয়া আর একবার ঘুমাইবার চেষ্টা করিতেই বা দোষ কি। কিন্তু ঘুম তাহার হইল না। শুইয়া শুইয়া কত কথাই না ভাবিতে লাগিলেন। বেলা তখন প্রায় 3টা। গোকুল আসিয়া একখানা চিঠি দিয়া জানাইয়া গেল যে শহর হইতে এই চিঠি লইয়া একজন পিয়ন আসিয়াছে। দেখিলেন সরকারি চিঠি। মর্গে একটা লাশ আসিয়াছে, ময়না করিবার জন্য এখনই তাহাকে যাইতে হইবে। যাইবার জন্য প্রস্তুত হইতে হইল। ব্যাগের ভিতর আবশ্যকীয় জিনিসপত্র লইয়া তৎক্ষণাৎ তিনি রওনা হইলেন। অ্যাসিস্ট্যান্ট সার্জেন্ট, পুলিশের ইন্সপেক্টর, দারোগা সকলেই উপস্থিত। ডাক্তারবাবু মর্গে গিয়া দেখেন লম্বা টেবিলের উপর আপাদমস্তক ঢাকা দেওয়া মৃতদেহ পড়িয়া আছে। মাথার উপর দেওয়ালের গায়ে একটি ছিদ্রপথ অতিক্রম করিয়া অস্তমান সূর্যের সুদীর্ঘ একটি রশ্মি রেখা ঘরের ঠিক মাঝখানে আসিয়া পড়িয়াছে। ইন্সপেক্টর বাবু বলিলেন, আলো থাকতে থাকতে একটুখানি তাড়াতাড়ি করুন ডাক্তারবাবু। কালো রঙের একটা লম্বা জামা গায়ে দিয়া হাতের আস্তিন গুটাইয়া ডাক্তারবাবু তাহার ব্যাগ হইতে ছুরি বাহির করিলেন। তাহার পর দ্রুত পদে টেবিলের কাছে গিয়া বাঁ হাত দিয়া মৃতদেহের ঢাকা খুলিবা মাত্র চোখের সম্মুখে ভূত দেখিলে মানুষ যেমন চমকিয়া ওঠে তিনিও তেমনি চমকিয়া উঠিলেন। ওরকম করে উঠলেন যে, ব্যাপার কি? ডাক্তারবাবুর মুখ দিয়া কথা বাহির হইতেছিল না। অতি কষ্টে তিনি হাতের ইশারায় সকলকে সেখান হইতে চলিয়া যাইতে বলিলেন। অ্যাসিস্ট্যান্ট সার্জেন্ট জিজ্ঞাসা করিলেন, আমিও যাব? ঘাড় নাড়িয়া ডাক্তারবাবু বলিলেন, হ্যাঁ। সকলেই চলিয়া গেল। ডাক্তারবাবু ভিতর হইতে খিল বন্ধ করিয়া দিলেন। খিল বন্ধ করিয়া মাতালের মতো টলিতে টলিতে তিনি টেবিলের কাছে আসিলেন। একাগ্র 2 ব্যগ্র ব্যাকুল দৃষ্টি নিবদ্ধ করিয়া বারে বারে তিনি মৃতদেহের আপাদমস্তক নিরীক্ষণ করিতে লাগিলেন। তাহার বিস্ময়ের আর সীমা রহিল না। আরতির মৃতদেহ। এখন তিনি স্বপ্ন দেখিতেছেন কিনা কে জানে। স্বপ্ন হোক সত্য হোক, সেই আরতি, সেই মুখ, সেই চোখ, সেই ঠোঁট, সেই দেহ, সেই অপরূপ রূপ লাবণ্যবতী সৌন্দর্য প্রতিমা। ডাক্তারবাবু কম্পিত হস্তে তাহাকে স্পর্শ করিলেন। কপালের উপর খানিকটা কাঁচা রক্ত গড়াইয়া আসিয়া শুকাইয়া গিয়াছিল। পকেট হইতে তাহারই হাতের নাম লেখা রুমালটি বাহির করিয়া সযত্নে তাহা মুছাইয়া দিলেন।
মুখের উপর হইতে চুলগুলি সরাইয়া দিয়া সেই অম্লান প্রফুল্ল প্রস্ফুটিত শতদলের মতো অনিন্দ সুন্দর মুখখানি দুই হাত দিয়া তুলিয়া ধরিয়া দেখিতে দেখিতে হঠাৎ একসময় তিনি ঝরঝর করিয়া কাঁদিয়া ফেলিলেন। বাঁচিয়া থাকিতে যাহাকে তিনি তাড়াইয়া দিয়াছিলেন, মরিয়া আজ সে তাহারই কাছে বিদায় লইতে আসিয়াছে। কিছুক্ষণ পরে দরজার বাহিরে ঠক ঠক করিয়া আওয়াজ হইতে লাগিল। ইন্সপেক্টর বাবু জিজ্ঞাসা করিলেন, আর কতক্ষণ? জ্ঞানহীন উন্মাদের মতো তিনি তখন তাহার সেই নিঃসার নিষ্পন্দ হিমশীতল মৃতদেহ আলিঙ্গন করিয়া তাহারই অনাবৃত নগ্ন বক্ষে মাথা রাখিয়া ফুলিয়া ফুলিয়া কাঁদিতেছেন। তিনি উঠিয়া দাঁড়াইলেন। ছুরিখানা তুলিয়া লইতেই এতদিনের অভ্যস্ত হাত তাহার থরথর করিয়া কাঁপিতে লাগিল। এই দেহে আজ তাহাকে অতি বড় নিষ্ঠুরের মতো ছুরি চালাইতে হইবে, কিন্তু উপায় নাই। ডাক্তারবাবু মনে মনে প্রতিজ্ঞা করিলেন, কালই এ কাজ তিনি পরিত্যাগ করিবেন, এই শেষ বলিয়া দাঁতে দাঁত চাপিয়া চোখ বুজিয়া তিনি তাহার সেই শুভ্র সুকোমল বক্ষ প্রান্তে হাতের ছুরিখানি আমূল বসাইয়া দিয়া টানিয়া আনিলেন। তাহার পর নিতান্ত নির্মম কসাইয়ের মতো কাটিয়া ছিঁড়িয়া মৃতদেহটি পরীক্ষা করিতে করিতে হঠাৎ এক সময় তাহার মাথার ভিতরটা কেমন যেন করিতে লাগিল। সংজ্ঞাহীনের মতো কখন যে তিনি আবার তাহার বুকের উপর লুটাইয়া পড়িয়াছিলেন বুঝিতেও পারেন নাই। বাহিরে আবার করাঘাতের শব্দে তাহার জ্ঞান হইল। কাজ তখন তাহার শেষ হইয়াছে। আর একবার মুখখানি বেশ ভালো করিয়া চিরজীবনের মতো দেখিয়া লইয়া কাপড় ঢাকা দিয়া দরজা খুলিয়া দিলেন। মাতালের মতো তখনও তিনি টলিতেছিলেন। হাত মুখ ধুইয়া ডাক্তারবাবু রিপোর্ট লিখিতে গিয়া দেখিলেন, সদানন্দ কাঁদিতে কাঁদিতে তাহার কাছে আসিয়া দাঁড়াইল। তেওয়ারি আমার এই সর্বনাশ করে দিলে বাবু, মেয়েটাকে খুন করে ফেললে। ডাক্তারবাবু একবার মুখ তুলিয়া তাকাইয়াও দেখিলেন না। আত্মসমাহিতভাবে নত মুখে বসিয়া রহিলেন। অ্যাসিস্ট্যান্ট সার্জনের বয়স বেশি নয়, নাম বিনোদবাবু। রিপোর্টে তাহাকেও সহি করিতে হইবে। সদানন্দকে তাড়াইয়া দিয়া তিনিও ডাক্তারবাবুর কাছে আসিয়া বসিলেন। সন্ধ্যা হইয়া আসিয়াছিল। চাকর টেবিলের উপর আলো দিয়া গেল। রিপোর্ট শেষ করিয়া ডাক্তারবাবু সহি করিতেছিলেন, হঠাৎ বাঁ হাতের আস্তিনের ভিতর দিয়া কাগজের উপর টপ করিয়া এক ফোঁটা কাঁচা রক্ত গড়াইয়া পড়িল। বিনোদবাবু সবিস্ময়ে চিৎকার করিয়া উঠিলেন, এ কি, রক্ত কোত্থেকে পড়ল? আপনার হাত থেকে? কই দেখি বলিয়া বিনোদবাবু তাড়াতাড়ি জামাটা তাহাকে খুলিয়া ফেলিতে বলিলেন। ডাক্তারবাবু জামা খুলিলেন। দেখা গেল তাহার বাঁ হাতের কনুইয়ের উপরে খানিকটা জায়গা কাটিয়া গিয়াছে। বিনোদবাবু অত্যন্ত বিচলিত হইয়া উঠিলেন। যে ছুরি দিয়া মৃতদেহ কাটা হইয়াছে সেই ছুরি দিয়া কাটিয়াছে নিশ্চয়ই। ইহা কি ভীষণ ব্যাপার তাহা ডাক্তারবাবুও জানেন, অথচ তাহাকে কিছু মাত্র বিচলিত হইতে দেখা গেল না। মৃতদেহ কাটিয়া ছিঁড়িয়া হঠাৎ যখন তিনি মূর্ছিত হইয়া পড়িয়াছিলেন সেই সময়ই কাটিয়াছে বোধ হয়। এই কথা ভাবিয়া তিনি একটুখানি হাসিলেন মাত্র। শুধু মনে হইল কাটিবে তাহা জানা কথা। মনে হইল মানুষ মাত্র নিয়তির হাতে খেলার পুতুল। প্রত্যেকটি জীবনের প্রতিটি ঘটনা বিধাতা আগে হইতেই সাজাইয়া রাখিয়াছেন। বিনোদবাবু ক্ষতমুখে ঔষধ লাগাইয়া দিলেন, এবং শুধু ঔষধ লাগাইয়াই ক্ষান্ত হইলেন না। শহরে একজন খুব নামকরা বড় ডাক্তার আছেন, তাহাকে ডাকিবার জন্য লোক পাঠাইলেন। লোক ফিরিয়া আসিয়া বলিল তিনি কলে গেছেন। বিনোদবাবু তাড়াতাড়ি একখানা চিঠি লিখিয়া ইন্সপেক্টর বাবুর হাতে দিয়া বলিলেন, কল থেকে ফিরে এলেই তাকে এই চিঠি দেখিয়ে মোটরে করে যেন ডাক্তারবাবুর বাড়ি নিয়ে যাওয়া হয়। আমরা সেইখানেই চললাম।
ইন্সপেক্টর বাবু চুপি চুপি জিজ্ঞাসা করিলেন, ব্যাপার কি খুব? বিনোদবাবু বলিলেন, বিশ্বাস নেই। আবার সেই ভুতুরে বাড়ি, সেই নিস্তব্ধ নির্জন পল্লী প্রান্তর। আরতির সঙ্গে এইখানেই তাহার প্রথম দেখা। ডাক্তারবাবুর জ্বর আসিয়াছিল। একটা ইঞ্জেকশন দিয়া বিনোদবাবু নিচে নামিয়া যাইতেছিলেন। ডাক্তারবাবু তাহার হাতখানা চাপিয়া ধরিয়া ধীরে ধীরে বলিলেন, বসুন। বিমর্ষ মুখে বিনোদবাবু তাহার মুখের পানে তাকাইয়া চুপ করিয়া বসিলেন। ডাক্তারবাবু ঈষৎ হাসিয়া জিজ্ঞাসা করিলেন, ভয় পেয়েছেন? বিনোদবাবু ঘাড় নাড়িয়া বলিলেন, না। ঠোঁটের ফাঁকে আবার একটুখানি ম্লান হাসিয়া ডাক্তারবাবু বলিলেন, ভয় পাবার কিছু নেই। তাহার পর দুজনেই চুপ। ঘড়ির টিকটিক শব্দ ছাড়া আর কিছু শোনা যায় না। চারিদিকে কেমন যেন একটা অস্বস্তিকর নীরবতা বিরাজ করিতে লাগিল। ডাক্তারবাবু চোখ বুজিয়া কি যেন ভাবিতেছিলেন। সহসা চোখ খুলিয়া বিনোদবাবুর হাতে হাত দিয়া বলিলেন, জীবনের রহস্য সত্যিই অদ্ভুত। তাহার পর বলিলেন, সম্মুখের ওই জানলা দরজাগুলো খুলে দিন। গোকুল ও রামবিরিজ তৎক্ষণাৎ ছুটিয়া গিয়া দরজা জানালা খুলিয়া দিল। উদার উন্মুক্ত নীল আকাশে চাঁদ উঠিয়াছে। তাহারই অপর্যাপ্ত স্নিগ্ধ জ্যোৎস্নায় ঘর ভরিয়া গেল। ডাক্তারবাবু তাহার হাত দুইটি বুকের উপর রাখিয়া একটা স্বস্তির নিঃশ্বাস ফেলিলেন। বাহিরে শাখাজাল নিবদ্ধ তরুশ্রেণী তলে মর্মরিত ঘন পল্লবের দীর্ঘশ্বাস, আর এই গৃহের মধ্যে স্তম্ভিত সংযত একটি অবাঞ্ছিত নিস্তব্ধতা। বিনোদবাবু চুপ করিয়া রহিলেন। মনে হইল যেন তাহার চোখের সম্মুখে শয্যাশায়ী ওই মুমূর্ষু ব্যক্তিটির অন্তঃকরণ হইতে একটি অব্যক্ত প্রার্থনা উত্থিত হইয়া ধীরে ধীরে ঊর্ধ্বে উঠিতেছে। রহস্যময় বিশ্বদেবতার চরণে কি যে তাহার অন্তিম প্রার্থনা তিনিই জানেন। নিচে ফটকের কাছে মোটর দাঁড়াইবার শব্দ হইল। নিঃশব্দ পদসঞ্চারে বিনোদবাবু লণ্ঠন হাতে লইয়া নিচে নামিয়া গেলেন। শহরের ডাক্তারবাবু আসিয়াছেন। সিঁড়ির উপর জুতার শব্দ করিয়া কথা কহিতে কহিতে তাহারা ৩-৪ জনে উপরে উঠে আসিলেন। তাহারা সকলে মিলিয়া ডাক্তারবাবুকে জাগাইতে গিয়া দেখেন তিনি তখন নিস্তব্ধ, স্থির, প্রশান্ত, গম্ভীর। তাহারা আসিবার পূর্বেই তাহার মৃত্যু হইয়াছে। শৈলজানন্দ মুখোপাধ্যায়ের লেখা দুঃস্বপ্ন গল্পটি শুনলেন।